আর ভাবতেছিলাম যে আমরা যদি জিজ্ঞেস করতাম যে কোন ডিপার্টমেন্টে নাই তাহলে আমরা সহজে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান সবই আছে। একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি আউটসোর্সিং দিয়ে চলে, কম্পিউটার অপারেটর যাদের সব তথ্য থাকে, তাহলে কি অবস্থা হতে পারে সেই আমরা বুঝতেই পারি। ভালো যে আমাদের আউটসোর্সিং কর্মচারীরা এখনো নিজেদেরকে দায়িত্ববান মনে করতেছে। আমি পাঁচটা বেজে গেছে, নিশ্চয়ই আপনাদেরকে সরকার আর সরকার এখানকার যারা আছে আমাদের আমি আগেই বলেছি যে আপনাদের ব্যাপারটা কম বেশি আমরা একটু জানবো। পুরো জাতি আমরা আরেকটা সম্মানিত সদস্য আমি তাসলিমা স্যার, সদস্য এবং আর এটা হচ্ছে আমাদের পেট্রোল পেট্রোলের কথাই বলছে। সবাইকে দেবো না, তো এখান থেকে দিয়ে দেন, এখানে সব কিছু আছে। হ্যাঁ 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 একটু পিছিয়ে আছেন ভাই, আপনি একটু পিছিয়ে আছেন। আমি মধ্যখান থেকে বাদ হয়ে গেছিলাম না। আমার নাম শাকিল আক্তার চৌধুরী। আমি ভাই বলেন, লাইভে গেছেন, লাইভে গিয়ে না রাখতেছেন একটা ব্যাগ কিভাবে ধরে রাখেন। আমি যে কথা বলি আমাদের কমিশন প্রধান সুলতান আহমদ কমিশন গঠিত হয়েছে তার আমি একদম এসে যাবো। আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা আমি যতটুকু শুনেছি আপনাদের লিখিত বক্তব্য আছে। আমরা লিখিত বক্তব্যটা বললে আমার অনেকের কথাই বলা হয়ে যাবে। সেখানে তারপরও একটা ডিপার্টমেন্ট থেকে বা একটা সংগঠনের যে কাঠামো আছে আপনাদের রতন ভাইকে হস্তান্তর করবো। আমরা কিন্তু সবার কাছেই শুনতে চাই তাদের কষ্টের কথা, তাদের ঘাটতির কথা আইনে সব জায়গায়। আপনাদের কাছে একটু বেশি শুনবো যে যেহেতু এটা মানে কোনো কোম্পানি এক ধরনের একটা রেগুলেটরি একটা গেজেটের মাধ্যমে আপনাদের সবকিছু করা হচ্ছে, এতে করে আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা কাজ করতেছেন, আপনাদের নিজেদের, আপনাদের পরিবারের, সমাজের, প্রতিষ্ঠানের এই যে অনিশ্চয়তা দৈনিক ভিত্তিতে, এখানে আপনারা কি মনে করতেছেন মানে পুরো সমাজের কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? একজন মানুষ, একটা পরিবার জানে যে সে দৈনিক ভিত্তিতে কাজ করে, সে মানে তার কারণ 3 দিন পরে তাকে বলতে পারবে আপনার দরকার নেই, ব্যাপারটা। অথবা যে প্রতিষ্ঠানে আমি কাজ করি, আমি সেই প্রতিষ্ঠানের কর্মচারী, থাকি আমি ওই প্রতিষ্ঠানে, নিরাপত্তার দায়িত্ব আমার ওই প্রতিষ্ঠানে, তাই না? পরিচয় নিয়ে আমি যেন আপনারা সবাই পরিচয় দিবেন, কিন্তু আসলে আপনার ওই প্রতিষ্ঠানে কর্মচারী না। এই যে একটা মানসিক একটা ব্যাপার, এই মানসিক ব্যাপারটা সমাজে, পরিবারে কতখানি প্রভাব বিস্তার করে, আমরা এটা একটু একটা কেস স্টাডির মধ্যে দিতে চাই আমাদের রিপোর্টে। যে একটা ক্রাইসিস, বড় ক্রাইসিস বা আপনাদের একটা বড় স্বপ্ন, খুব বেশি বর্ণনা না দিয়ে এটা কিভাবে এটা আস্তে আস্তে ম্লান হয়ে গেল এবং সেটা পুরো দেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, যদি বলেন। সবার বলা দরকার, যাই হোক আমি আর বাড়াবো না। আমি একটু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু 5:30টার সময় আপনাদের কিন্তু উঠে যাবো না বলে, কারণ বললে আবার আপনাদের ডিস্টার্ব হবে। আমার একটা ডাক্তারের প্রোগ্রাম, নাহলে আমি যেতাম না। আমরা ধরেই নিয়েছিলাম 4:30 থেকে তো 6টা পর্যন্ত আমি এটা প্ল্যান করছিলাম, যাবো। কিছু মনে করবেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট 1 ঘন্টা থাকবো আপনার সাথে। থ্যাংক ইউ। ধন্যবাদ। যেহেতু সুলতান ভাই চলে যাবেন, আমরা মনে করি যে প্রথমেই আউটসোর্সিং পক্ষ থেকে যে একটা তাদের বক্তব্য সম্বলিত একটা কমিশনের কাছে আবেদন বলি, স্মারকলিপি বলি, যেটা তৈরি করা হয়েছে, প্রথমে আপনারা সেটা হস্তান্তর করে দেন আনুষ্ঠানিকভাবে। আর এটা এমন একটা প্রতিষ্ঠান, আমরা পড়েছি না যে কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। উল্টাটা দেখছি আমরা, কাজীর গরু গোয়ালে আছে কিন্তু কেতাবে, তারা কাজ করছে কিন্তু তাদের স্বীকৃতি, ফলে উল্টা হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে।
আমি ছোট্ট 2 মিনিট একটা সার্ভে করতে চাই এখানে। 1 বছর ধরে কাজ করছেন এরকম কয়জন আছেন হাত তোলেন? 1 বছর। 2 বছর ধরে কাজ করছেন এরকম কয়জন আছেন? আর বাবা 2 বছর কাজ করেছেন এরকম কেউ নাই? হ্যাঁ, সবগুলোর কথা বলছি না। 3 বছর ধরে আছেন কয়জন আছেন এরকম? বোঝা গেল তো আপনারা 3 বছর কে আছেন? 5 বছর ধরে আছেন কয়জন? হ্যাঁ, আচ্ছা 10 বছর ধরে আছেন এরকম কেউ আছে? তাহলে এটা দেখেন 10 বছর ধরে, আচ্ছা 12 বছর ধরে, 1 যুগ ধরে আছে কতজন? 17 বছর স্যার। আচ্ছা সর্বোচ্চ 15 বছর ধরে কতজন আছে? আরো বলব 15 এর উপরে কারা আছে? তাহলে 20 এর উপরে আছে কেউ? 24 বছর আছে একজন। তাহলে দেখেন 1 বছরে কিন্তু খুব কম, আবার 10 বছরে কিন্তু প্রচুর, আবার 24 বছরও 4-5 জন। তাহলে কি একটা থাক, পরিবারের সবাই জানে সে বসেন বাস্তবে সে নিজে জানে যে তার চাকরিটা নিয়মিত। এই বেদনা এবং এই যন্ত্রণাতে যে কিভাবে একটা তরুণকে, একটা যুবককে ভিতরে ভিতরে ক্ষয় করে দেয় সেটা আপনাদের চেহারা দেখবেন। এখানে যারা আছে বেশিরভাগই কিন্তু বয়সী যুবক, কিন্তু দুশ্চিন্তার ভারে তারা, একটু কথাটা আসতে বললে হয়, হ্যাঁ, দুশ্চিন্তার ভারে তারা কিন্তু মানে একটু বিপর্যস্ত হয়ে আছে। আমরা জনস্বাস্থ্য কমিশন আপনাদের সেই বেদনার কথাটা লিখিতভাবে আপনারা উপস্থাপন করেছেন, কমিশন এটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেই অনুযায়ী আমাদের সুপারিশ তৈরি হবে। ফলে আমি শুরুতে আপনাদেরকে মানে আহ্বান জানাবো আপনাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে, যেহেতু সুলতান ভাই একটু পরে চলে যাবেন, আনুষ্ঠানিকভাবে এটা তার কাছে হস্তান্তর করেন। এরপরে আমরা, আচ্ছা তাহলে হস্তান্তর করার আগে একটু পড়ে শোনান, পড়ে শুনে হস্তান্তর করেন। এখানে আমাদের কমিশনের আমরা 4 জন মেম্বার এবং কমিশনের প্রধান, আমরা 5 জন এখানে আছি। আপনারা একটু পড়ে শুনিয়ে তারপরে এটাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, তারপরে আমরা অন্য কাজগুলো করতে পারবো। আমি, আমাদের একজন সদস্য আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আমাদের এখানে অন্যরাও আছেন, আমাদের বিভিন্ন গাইড এবং সরকারি দপ্তর থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেন। বাট আমি একটু বলে দিই, আমি যাওয়া মানে কিন্তু আপনাদের আলোচনায় কোনো ক্ষতি হবে না, সমস্ত আলোচনা রেকর্ড হচ্ছে এবং আমাদের সম্মানিত সদস্যরা ভাই এটা একটু বাড়াতে মনে করেন না যে আপনাদের কথা নিয়ে চলে যাচ্ছে। আমরা কমিশনের সবাই লাইভে তো রেকর্ড আমরা শুনবো পরবর্তী পর্যায়ে এবং আপনাদের সবার মতামতই আমাদের সুপারিশে প্রতিফলিত হবে। এই কর্মচারী যারা আছেন তাদের কাছেও আমরা এটা নেওয়ার পরে আমরা কিছু বক্তব্য করবো, তারপর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে এখানে যারা দেখছেন সাধারণ আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মরত সকল অস্থায়ী কর্মচারী, সেই কর্মচারীদের সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমরা আজকে কমিশনের কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি এই সকল ভুক্তভোগী মানুষের দুঃখ দুর্দশাগুলো উপস্থাপন করার জন্য এবং একটা আশা নেই যে আপনারা দুঃখ দুর্দশাগুলো শুনে সরকারের কাছে একটি যৌক্তিক প্রস্তাব দেবেন এবং আমরা আশা করি যৌক্তিক প্রস্তাবের ফলশ্রুতিতে আমরা আমাদের দীর্ঘদিনের যে অভিশপ্ত জীবন, সেই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করব এবং পরিশেষে আমাদের স্ব চাকরি বয়স শিথিল করে আমাদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আমাদের স্ব জায়গায় স্থায়ী কাজের বিপরীতে স্থায়ী কর্মচারী হিসেবে আমাদেরকে প্রদান করবেন। তাই প্রেক্ষিতে আমরা একটি স্মারকলিপি নিয়ে এসেছি। আমি এখন স্মারকলিপিটি সকলের সামনে, সকলের পক্ষ থেকে কমিশন বরাবর আমি উত্তরে শোনাচ্ছি। বরাবর সৈয়দ সুলতান উদ্দিন স্যার, প্রধান শ্রম সংস্কার কমিশন, শ্রম ভবন 193 নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা 1000। বিষয় আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরতদের নিয়ে রাষ্ট্রের বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে স্ব প্রতিষ্ঠানের কর্মরতদের বয়স শিথিল করে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে চাকরি স্থায়ীকরণ অথবা আত্মীকরণ প্রসঙ্গে। মহোদয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে কর্মরত 6 লক্ষ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরতদের পক্ষ হতে আন্তরিক সালাম গ্রহণ করবেন। আপনাকে প্রদান করে শ্রম সংস্কার কমিশন গঠিত হওয়ায় আমরা দেশের সকল কর্মচারী, শ্রমিক
অত্যন্ত আশান্বিত আনন্দিত হয়েছে। আপনি সহ আপনার কমিশনের সকল সদস্যদেরকে উদ্দেশ্য করে বিষয়ে উল্লিখিত সকল কর্মচারীদের পক্ষ হতে তাদের দুঃখ দুর্দশা রাষ্ট্রের দ্বারা জারিকৃত আউটসোর্সিং নীতিমালা 2018 অনুযায়ী আমাদের সাথে সৃষ্ট বৈষম্য এবং তার সমাধানের বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করিতেছি। বিগত সরকার 2018 সালে আউটসোর্সিং নীতিমালা 2018 প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের ভাগ্য নিয়ে প্রশাসনের সুযোগ সৃষ্টি করে। কিন্তু আইন বা নীতিমালা বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো ঠিকাদারের মাধ্যমে প্রতিষ্ঠানে আউটসোর্সিং ভিত্তিতে কর্মচারী নিয়োগ করবে। নিয়োগকৃত প্রতিটি জনগণের বেতনের উপর হতে সরকারি অবলিক ঠিকাদার 5% হতে 20% পর্যন্ত কমিশন প্রাপ্ত হবে। নীতিমালার 3-8 অনুযায়ী কোন প্রতিষ্ঠান চাইলে ঠিকাদার ব্যতীত কর্মচারী নিয়োগ করতে পারিবে, সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন হইবে। কিন্তু প্রতিষ্ঠানগুলো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে ব্যক্তির সাথে চুক্তি না করে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীদেরকে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। আমি অনিয়ম দুর্নীতি উল্লেখ করছি। প্রতিটি কর্মচারী নিয়োগ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান 2 থেকে 3 লক্ষ টাকার মাধ্যমে নিয়োগ বাণিজ্য করে থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সম্পৃক্ত আছে। নিয়োগের মেয়াদ অল্প সময়ের জন্য হয়, মেয়াদ শেষ হলে নতুন টেন্ডার আহ্বানের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন জনবলদেরকে অগ্রাধিকার না দিয়ে টাকার বিনিময়ে নতুন জনবল নিয়োগ দেওয়া হয় এবং পুরাতন জনবলদেরকে চাকরি থেকে বিনা কারণে অব্যাহতি প্রদান করা হয়। প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া হয় না। কোন কোন ক্ষেত্রে 6 মাস থেকে শুরু করে 24 মাস পর্যন্ত বেতন বকেয়া থাকে এবং পরবর্তীতে বকেয়া বেতন পরিশোধ না করে পুরাতন কর্মচারী ছাঁটাই করে টাকার বিনিময়ে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। যদি নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয় তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে মোটা অঙ্কের টাকা না দিতে পারলে আবারও তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয় বিনা কারণে। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের সাথে অস্থায়ী অর্থাৎ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প কর্মচারীদের বৈষম্য মেহরবানি করে একটু শুনবেন সকলে। আমি বৈষম্যগুলো বলছি। স্থায়ী কর্মচারী, একদম স্থায়ী কর্মচারী 20তম গ্রেডের একজন কর্মচারী যারা পেয়ে থাকেন সরকারি নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হন। সরকারি নিয়মে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঘন্টা দায়িত্ব পালন না করে অধিকার ভাতা পেয়ে থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিলেট গ্যাস ফিল্ডের মতো জায়গায় যেখানে কম সংখ্যক আপনার কর্মচারী আছে কিন্তু বেশি সংখ্যক কর্মচারীর অধিকার ভাতা কিন্তু তারা ইতিমধ্যে বিল করে অনেক টাকা কিন্তু লোপাট করেছে। উৎসব বোনাস সহ সকল প্রকার বোনাস, পোশাক ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, চিত্তবিনোদনের ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকে। বছরে 2টি ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস, ট্রেনিং ভাতা, টিফিন ভাতা পেয়ে থাকে। কোন কোন প্রতিষ্ঠানে সকল সুবিধার অতিরিক্ত সুবিধা হিসেবে লভ্যাংশে টাকা সকল স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমানভাবে বন্টন করে নেন। এক্ষেত্রে টাকার পরিমাণ 3 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমাদের পেট্রোল সেক্টরের যে সকল কোম্পানিগুলো আছে সে সকল কোম্পানিতে সকল সুযোগ সুবিধার বাইরে গিয়েও বছর শেষে একটা কোম্পানি যে পরিমাণ টাকা প্রফিট করে সেই প্রফিট থেকে 5% টাকা কোম্পানিতে কর্মরত প্রত্যেকটা স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সুষমভাবে বন্টন করা হয়। সেখানে আউটসোর্সিং করা অস্থায়ী কর্মচারীদের জন্য 1 টাকা বরাদ্দ প্রদান করা হয় না। সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকে। শুধুমাত্র স্থায়ী কর্মচারী হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দুর্নীতি করলে শাস্তির আওতায় আনা হয় না। বিশেষ প্রণোদনা সহ বৈদেশিক ট্রেনিং ও সময় সময় সরকার কর্তৃক জারিকৃত বিশেষ সুবিধা ভোগ করে থাকে। এবার অস্থায়ী কর্মচারীরা যে সকল সুবিধা পেয়ে থাকে আমি সেগুলো বলছি। শুধুমাত্র মাসিক বেতন পেয়ে থাকে, তাও 2015 সালের পর থেকে 1 টাকাও বৃদ্ধি করা হয়নি। ঈদ বোনাস সহ কোন রকম বোনাস আমাদেরকে দেওয়া হয় না। মাতৃত্বকালীন ছুটি আমাদের নেই, সাধারণ ছুটি তো দূরের কথা। মাতৃত্বকালীন ছুটি না থাকার কারণে অনেক মা কিন্তু সন্তান নিতেও হয়, কারণ সন্তান নিতে গেলে চাকরি চলে যাবে। চাকরির কোনো নিশ্চয়তা নাই, যখন তখন খেয়াল খুশি মতো ঠিকাদার এবং প্রতিষ্ঠান প্রধান চাকরি হতে বের করে দেয়। ভবিষ্যৎ তহবিল সহ কোন রকম নিশ্চয়তা না থাকায় চাকরি অবসানে সংসারের অন্যান্য সদস্যদের নিকট বোঝা হয়ে বেঁচে থাকতে হয়। অভিজ্ঞতার স্বীকৃতি নাই, কোনো প্রমোশন নাই।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই 5টি মৌলিক চাহিদাকে সমন্বিত রাখার প্রয়াসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে, যেখানে দেশের একজন স্থায়ী নাগরিক হিসেবে তাকে অবশ্যই উপরে উল্লেখিত 5টি মৌলিক চাহিদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং সংবিধানে আরো উল্লেখ আছে যে রাষ্ট্র কর্তৃক কোনোভাবে দেশের স্থায়ী নাগরিকদের প্রতি দ্বৈত নীতি বা বৈষম্যমূলক আইন আচরণ প্রদর্শন করা যাবে না। বাস্তবতা হলো বিগত সরকার 1972 সালে প্রণীত সংবিধানকে লঙ্ঘন করে এবং এর লক্ষ্য উদ্দেশ্যকে বিজ্ঞানগুলি প্রদর্শন করে আউটসোর্সিং নীতিমালা 2018 নামে কালো আইন প্রণয়ন করেন, যার ফলে গুটি কয়েকজন মানুষকে অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করেন এবং দেশের লক্ষ লক্ষ পরিবারকে তাদের 5টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত করার সমস্ত বন্দোবস্ত করে। আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক প্রক্রিয়া নিয়োগ, এই কারণে আমরা মনে করি সংবিধান পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই প্রক্রিয়া বাতিল করে নিম্নে উল্লিখিত দাবিগুলোর প্রতি সহানুভূতির সাথে বিবেচনা করে তা বাস্তবায়নের সুপারিশ করার জন্য আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। দাবি সমূহ: অনতি বিলম্বে আউটসোর্সিং নীতিমালা 2018 নামের কালো আইন বাতিল করে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে স্ব প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মরতদের দক্ষ জনবলকে বয়স শিথিল করে দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে চাকুরি স্থায়ীকরণ অথবা জাতীয়করণের দাবি জানাচ্ছি। নাম্বার 2, উপরের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আউটসোর্সিং নীতিমালা 2018 এর 3-8 অনুচ্ছেদ অনুযায়ী ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। নাম্বার 3, ঈদ, বৈশাখী ভাতা সহ সকল বোনাস প্রদান করতে হবে। 6 মাস অন্তর অন্তর ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে হবে। অতি সম্প্রতি বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং সমস্ত বকেয়া বেতন পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় চেয়ারম্যান, আমরা শুধু বঞ্চিত অবহেলিত নই, চরম শোষণের শিকার। আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে একদল ঠিকাদারকে মুনাফা করার এক অন্যায় পদ্ধতি চালু করা হয়েছে। এই অন্যায়ের অবসান করার লক্ষ্যে আমরা আউটসোর্সিং কর্মচারীরা 2020 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের সমস্যা এবং সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। যেমন 2020 সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি, সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করে আমাদের দাবি জানিয়েছি। জুলাই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানের পর মানবিক অন্তর্বর্তীকালীন সরকারের সবাই দৃষ্টি আকর্ষণ করে আউটসোর্সিং নীতিমালা 2018 কালো আইন বাতিল করে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে স্ব প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মরতদের দক্ষ জনবলদেরকে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণ জাতীয়করণের দাবি জানিয়ে 17 আগস্ট 2024 এবং 19 অক্টোবর 2024 দুটি সমাবেশ এবং সুধী সমাজের প্রতিনিধিদের মাধ্যমে গোলটেবিল আলোচনা বৈঠক করে আমাদের সমস্যাগুলো অবহিতকরণ এবং তার সমাধানের জন্য দাবি জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। অতএব মহোদয় সমীপে আমাদের সবিনয় নিবেদন, উপরে উল্লেখিত বিষয়গুলো সুবিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মন্ত্রী হয়। ধন্যবাদ। আমাদের যে আপনার পরবর্তী স্মারকলিপিটি বা আবেদনটি, এই আবেদনটি আমি পড়ে শোনালাম। এখন আমাদের সংগঠনের পক্ষে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মুকুটচন্দ্র দেবনাথ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক SMCC এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, 3 জন মিলে আমরা আপনাদের বরাবর স্মারকলিপি জমা দেব। আমাদের কাছে আরেকটা জিনিস আছে, আমরা আমাদেরকে নিয়ে অনেক সময় মিডিয়ার ভাইরা অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে ওরা যে রিপোর্ট গুলো করেছেন, আমরা পেন ড্রাইভ আকারে সেখানে কিছু রিপোর্ট দিয়েছি। আমাদের আউটসোর্সিং কর্মচারী বা যে সকল দৈনিক কর্মচারীদের অনিয়ম দুর্নীতি হয়েছে সে সকল এভিডেন্স হিসেবে আমরা কয়েকটা রিপোর্ট এখানে দিয়েছি। অনেকগুলো এগুলো দিতে আমরা সবাই পাবো। আমাদের আমাদের
আমরা শুরু করবো আবারও। শুরু করেছি, অনেক ধন্যবাদ যে আমরা চমৎকারভাবে তৈরি করা হয়েছে। এখানে গেজেট আছে, আসলে দাবিগুলো আছে। মূলত দাবিটা একটাই যে আমরা স্থায়ী কর্মচারী আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রত্যয় অভিযাত্রা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম বৈষম্যের ভিতরে রাষ্ট্র গঠন করা যাবে। আমাদের আজকের 24-এর গণ-অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতার যে আত্মত্যাগ, আজকে এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে এবং দীর্ঘদিন কাতরাবার পরও কালকেও পরশুদিনও একটা শিশু মারা গিয়েছে, আহত শিশু। তো সব মিলিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রত্যয় অভিযাত্রা, এটি আমি মনে করি এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমি দেখতেছি এখন আমাদের যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্য, স্থায়ী কর্মচারী এবং আউটসোর্সিং কর্মচারী। তাহলে এটা তো এখনকার দিনে যে রাজনৈতিক অঙ্গীকার তার সম্পূর্ণ বিপরীত। এটা যদি আমরা না ভাঙতে পারি তাহলে এই শহীদদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, যে অঙ্গীকার, সেটার প্রতি অবমাননা করা হবে। এবং এই কমিশন গঠিত হয়েছে ওই দায়বদ্ধতা, ওই অঙ্গীকারের বাস্তবায়নের একটা অংশ হিসেবে সুপারিশ করা। সুতরাং আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই বৈষম্যহীন একটি কর্মক্ষেত্র তৈরি করা। আমরা মনে করি সেক্ষেত্রে আপনাদের এটা 1 নম্বর অগ্রাধিকার থাকা দরকার। যেটা আগেই বলেছিলাম, আমরা যদি রাষ্ট্রের কথা চিন্তা করি, আমরা যদি সামাজিক ন্যায় বিচারের কথা চিন্তা করি, এবং আমরা যদি আমাদের পরিবার, আমাদের সমাজের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে আজকে বাংলাদেশের এই লক্ষ লক্ষ উপার্জনক্ষম মানুষের প্রত্যেকটা শ্রমিক কর্মচারীর উপরে 2 জন লোক মুনাফা নিচ্ছে। একজন নিচ্ছে যিনি সরবরাহ করতেছেন, ঠিকাদার, আরেকজন যিনি নিজে সেবা নিচ্ছেন, কারণ তিনিও একে ঠকাচ্ছেন না। তার স্থায়ী কর্মচারীর চাইতে একটু কম দিচ্ছেন বিভিন্নভাবে, দিয়ে ওখান থেকে আরো মুনাফা নিচ্ছেন। আর সে হয়তো প্রত্যক্ষভাবে নিচ্ছেন, পরোক্ষভাবে সে দিচ্ছে। আর যিনি ঠিকাদার, তিনি এখান থেকে 5 থেকে 20% নিয়ে যাচ্ছেন। আমরা এখন দেখলাম, এটা আমরা আগে জানতাম না, যে আবার ঘুষও নিচ্ছে সে। তাই যদি আমরা দুর্নীতি বন্ধ করতে চাই এবং বৈষম্য বন্ধ করতে চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, এটা একটা আমি মনে করি যে আমাদের 1 নম্বর অগ্রাধিকার। আর এর সাথে আরো যুক্ত আছে, মাতৃত্বকালীন ছুটি পাবে না বাংলাদেশে একজন কর্মচারী 53 বছর পর। তা আমরা একটা দেখলাম সরকারি ক্ষেত্রে 6 মাস, গার্মেন্টস এবং বেসরকারি ক্ষেত্রে 4 মাস। আবার এখন দেখতেছি সেই সরকারি অফিসেই একদলের কিছুই নেই। তো আমাদের নিজেদের কাছে একটু অপরাধী মনে হচ্ছে আপনাদের দেখা করে। এটা কিন্তু আমি জানতাম না, সত্যি কথা বলতেছি, যে মাতৃত্বকালীন ছুটিও নেই আউটসোর্সিং কর্মচারীকে, বা 15 বছর, 20 বছর, 24 বছর পর্যন্ত আছে। এটা খুবই মানে কিছু কিছু জিনিস আমরা জানতাম, কিছু কিছু অজানা ছিল। এই জন্যই আমরা আপনাদের সাথে বসতেছি। আমরা রাষ্ট্রকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে, সমাজকে এবং আমাদের পরিবারগুলোকে এ থেকে মুক্তি দিতে চাই। এই আউটসোর্সিং বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে অভিপ্রায়, সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং আমাদের সবাইকে থেকে মুক্তি দিতে চাই। একটা উৎপাদনশীল গোষ্ঠী, যারা একদম কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সিকিউরিটি গার্ড,
নার্সিং, হেলথ সার্ভিস সব কিছুতেই তথ্য কর্মকর্তা সব কিছুতেই সার্ভিস দিচ্ছে। সেই উৎপাদনশীল গোষ্ঠী যদি এবং এক বিরাট শিক্ষিত জনগোষ্ঠী, সেখানে বিরাট তারা যদি দৈনিক প্রতিদিনই তাদের চাকরি হারাবার ভয় থাকে, তাদের যদি সামনে কোনো স্বপ্ন না থাকে যে ধীরে ধীরে উন্নতি করবে, প্রতিষ্ঠানকে আরো উন্নয়ন করবে, দেশের জন্য কাজ করবে, পরিবারের জন্য কাজ করবে, নিজেকে এগিয়ে নিবে, আমি মনে করি না তারা একটা জাতি হতে পারে, জাতি মুক্ত হয়ে পড়বে। আমরা সেটার অবসান চাই। এই সবকিছু অবসানের জন্যই আপনাদের মানে যতখানি এই অবসানের জন্য যত দৃঢ়ভাবে, যত শক্তিশালীভাবে আমাদের সুপারিশ করা দরকার আমরা সেটা করবো। আপনারা জানেন যে কমিশন কোনো তাৎক্ষণিক সমাধান করতে পারবে না, মানে কালকেই বলতে পারবে না যে এটা সমাধান হবে। কমিশন সুপারিশ করবে, কিন্তু সেই সুপারিশ একটা দলীয় হবে, তাই না? একটা সরকার গঠিত কমিশন। এটা আমাদের কোনো টেকনিক্যাল প্ল্যাটফর্ম না যেখান থেকে আমরা দাবি করতেছি। এটা সরকার গঠিত কমিশন। সরকার আমাদের ম্যান্ডেট দিয়েছে আপনাদের সাথে আলোচনা করে, এটা গেজেটেড ম্যান্ডেট, যা আপনাদের সাথে আলোচনা করে আপনাদের মতামতগুলো প্রতিফলন করা, তাই না? সুতরাং এর একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। আর তার চাইতে বড় গুরুত্ব আছে, আমরা কমিশনে যারা আছে অধিকাংশই আপনাদের লোক, মাঠ পর্যায়ের কাজ করা হবে। সুতরাং যখন এই কমিশন থাকবে না, তখন আবার এই সুপারিশগুলো নিয়ে আমরা আপনাদের সাথেই যোগদান করে আপনাদেরকে এই সংগ্রামটা এগিয়ে নেওয়ার জন্যই আমরা আবার অংশগ্রহণ করব। এটা বলে আমি আমার সম্মানিত কমিশন সদস্যদের প্রতি একটা মন্তব্য করতে বলবো, যেটুকু লিখিত বক্তব্য দিয়েছেন। তারপর আমাদের মডারেটর আপনাদের কাছে আসবেন, যাতে আপনাদের বক্তব্যের সাথে যুক্ত করার জন্য আপনাদের কোনো বক্তব্য আচ্ছা, তাহলে আপনার কথা শুনি, তারপর আমাদের সমাজের সদস্য এবং আমি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা একটু পরে চলে যাবো, যে প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আসতেছেন এবং ফলো আপ করতেছেন। যত বেশি সম্ভব আপনাদের মাধ্যমে ওনাদের কথাগুলো আমরা তুলে ধরতে পারবো, তত বেশি সংস্কার সুপারিশকে জোরদার হবে এবং জনগণের সমর্থন পাবো। অনেক গণমাধ্যম কর্মীও কিন্তু এখনো অনিশ্চয়তা ভোগে চাকরি। সুতরাং এই সামিল এই কাপেলা কিন্তু আপনাদেরও সামিল আছে। তাহলে এখন আমরা দুটো কাজ করি। একটা হচ্ছে যে এই বক্তব্য আকারে যেটা লিখিত দেয়া আছে, এর বাইরেও যদি কোনো বক্তব্য থাকে সুনির্দিষ্টভাবে খুব অল্প সময়ের মধ্যে যেন আমরা উপস্থাপন করি। আর 2 নম্বর কথা হচ্ছে, ডিসেম্বর মাস আমরা সবাই অপেক্ষা করছি যে নতুন বছর আসবে, আর আউটসোর্সিংরা আতঙ্কে আছে নতুন বছর তার চাকরিটা থাকবে কিনা, আর আমরা নতুন বছরের ভয়ে থাকি। ফলে এইটাকে বিবেচনায় রেখে আপনারা সংক্ষেপে আপনাদের সমস্যার কথা বলবেন, যাতে মানুষের সমস্যার শুনে আমরা, যেহেতু লিখিতভাবে সব দেওয়াই আছে, খুব বেশি হয়তো কথা নেই, বিশেষ কোনো কথা থাকলে আপনারা একটু বলবেন, যেটা রেকর্ড করা হবে। এবং সুলতান ভাই যথার্থ যেটা বলেছেন, আমাদের এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ, এটা তো নিয়ম অনুযায়ী হতে পারে, কিন্তু বছরের পর বছর ধরে এই অনিয়মটা চলে এসেছে। এখন একটা অনিয়ম অনেকদিন ধরে চললেই সেটা কি নিয়ম হয়ে যাবে? যদি বলেন 10 বছর ধরে চলছে, তাহলে কি সব নিয়ম হয়ে যাবে? অনিয়ম যতদিন ধরেই চলুক না কেন, এটা অনিয়ম। এবং অনিয়মের সঙ্গে যে বৈষম্যের যে কয়েকটা বেদনাদায়ক চিত্র আপনারা উপস্থাপন করেছেন, এবং আমাদের সংবিধানে আছে যে রাষ্ট্র কারো প্রতি কোন রকম বৈষম্য করবে না। আমাদের এখানে সমকাজে সমমজুরির বিষয়টা আছে। এখানে সমকাজে সমমজুরি তো নাই, সমকাজে বৈষম্যমূলক অধিকার আছে, যে কারো চোখের সামনে দেখছে যে একজন একই অফিসে কাজ করে যে ঈদের বোনাস পাচ্ছে আর একজন বোনাস পাচ্ছে না, এটা যে কত বড় বেদনার। কিংবা উৎসব ভাতা পাচ্ছে আর একজন উৎসব ভাতা পাচ্ছে না, এটা যে কতখানি অপমানের, সেটা তো প্রতিদিন আপনারা ভোগ করেন। তাহলে আপনাদের অনেক কথা আছে, সব কথা আপনারা বলতে পারবেন না, কিন্তু সুনির্দিষ্ট ভাবে একটু বলবেন, যাতে আমরা ওখান থেকে পয়েন্টগুলো বের করতে পারি। এখানে কে বলবে, ঠিক ভাই এটা করবে, ঠিক আছে। পরিচয়টা বলে আপনার আপনারা যারাই বলবেন একটু দেখেন, আপনাদের সামনে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনে জাস্ট বাটনটা ক্লিক করে আপনি কথা বলবেন। আমি প্রথমেই কথা বলতে অনুরোধ করছি আমাদের ঢাকা ভাষা থেকে জান্নাতুল নাইম ভাই, 1 মিনিটে শেষ করবেন।
যে কথাগুলো আমরা উপস্থাপন করেছি এই কথার বাইরে গিয়ে চেষ্টা করুন কথা বলার জন্য। ধন্যবাদ। স্বাগত লাইন। ভাই মাইক করেন, মাইক করেন। হ্যালো, আজকের এই শ্রম সংস্কার কমিশনের সাথে মত বিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের যারা সদস্য আছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে আগত আমাদের সহকর্মী ভাই ব্রাদার একে জানাচ্ছি আসসালামু আলাইকুম। যেহেতু সংক্ষেপে কথা, তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আমি ঢাকা ওয়াসায় জরুরি সেবায় চাকরি করি। বছরে 365 দিন ডিউটি করি। 365 দিন, ঝড় বৃষ্টি রোগ, মানে এই যে করোনা মহামারী, সকল কিছুর মধ্যে আমাদের ডিউটি চালিয়ে যেতে হয়। 2.5 কোটি ঢাকাবাসীকে আমরা ঢাকা ওয়াসা জরুরি সেবার পক্ষ থেকে 2.5 কোটি লোককে আমরা সার্ভিস দিয়ে থাকি। তো আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম, আমরা স্যারের কাছে গিয়েছিলাম, প্রধান উপদেষ্টার কাছে, তখন উনি 17 আগস্ট বলেছিল যে বিষয়টা দেখা হবে চিঠি আকারে, রাস্তাঘাট আটকিয়ে আমরা নিয়ম মাফিক আপনারা প্রতিবেদন আমাদের কাছে চিঠিটা আমরা পর্যায়ক্রমে অনেকবার দিয়েছি। তো আজকে একটি কথা বলতে চাই, যেহেতু সংক্ষেপে বলতে বলেছেন। দেখেন, একই কাজ যেহেতু করি আমরা, সেই ক্ষেত্রে যখন ঈদটা আসে, আমার সহকর্মী সে তখন তার বাচ্চাকে ঈদের জামা কিনে দেয়, আমি দিতে পারি না। আসলে এটা আপনারা কিভাবে দেখবেন আমি জানি না, কতটা মর্মাহত এই বিষয়গুলা। এই দাসপ্রথা থেকে মুক্তি চাই। এই দাসপ্রথা এটা বিলুপ্ত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা আমাদের পক্ষ নিয়ে আপনারা সরকারের কাছে, এবং আমরা কি বলবো, মানে অনেক কথা আসলে বলার ছিল, যেহেতু সংক্ষেপে কথা, তারপরে বলি যে আমাদের জীবন, আমাদের অনেকে স্ট্রোক করে মারা গেছে, যেন আমার ঢাকা বাসে মারা গেছে চিন্তায়, এবং অনেকে ফাঁসি নিয়ে মারা গেছে বিভিন্ন আমাদের ভাইয়ের মত, হয়তো আপনারা পত্র পত্রিকায় দেখছেন। জীবনে হতাশা, আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা চাকরি করি, ঠিক মতো পরিচয় দিতে পারি না। সরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা পরিচয় দিতে নিউশিন খাই, আমাদেরকে মানে কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয় না। তো আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেকে বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমি একদম জিস্ট কথা 1 মিনিটের মধ্যে শেষ করবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমরা সবার কথা শুনতে পারবো না। এবার যে কথা বলতে অনুরোধ করছি, ডাক বিভাগ থেকে সবাই 1 মিনিটে শেষ করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশ ডাক বিভাগ থেকে এসেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি শ্রম সংস্কার কমিশনের সকল স্যারদের। স্যার, আমাদের সমস্যাটা আমাদের নাকের ডগায় চলে এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি স্যার বলবো না, করে ভাই বলবো, ঠিক আছে? ভাই এবং আপা, স্যার স্যার মতো আমাদের সমস্যা আমাদের নাকের ডগায় চলে এসেছে। আমরা 446 জন আউটসোর্সিং কর্মরত আছি। আমাদের ডিসেম্বরের 5 তারিখে টেন্ডার বিক্রির ডেট দিয়ে দিচ্ছে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের মধ্যে টেন্ডার বিক্রি হবে, তারপর যাচাই বাছাই, তারপর আবার নতুন কোনো কোম্পানি আসবে। তারপর দেখা যাবে আমরা যে 450 লোক আছি, এখান থেকে ঠিক 546 জন লোক আছে, এখান থেকে আমাদের 300 লোক নাই হয়ে যাবে। নতুন কোম্পানি আসবে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে, আবার নতুন লোক আসবে, একই অবস্থায় যায়। এখন এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যদি টেন্ডার কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা যারা কর্মরত আছি আমাদের কারণে যেন চাকরি না যায়, সে বিষয়টা আপনারা দেখবেন। এই উদাহরণ আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর কথা বলার জন্য অনুরোধ করছি নির্বাচন কমিশন থেকে শাহাবুদ্দিন ভাইকে, একটা বিশেষ করবো। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু সাঈদের কথা, এবং স্মরণ করছি শহীদ মুগ্ধ এবং যারা শহীদ হয়েছে সবাইকে আমি স্মরণ করছি। স্মরণ করে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আসলে নির্বাচন কমিশনে আছি 17 বছর যাবত। নির্বাচন কমিশনে 17 বছর যাবত আছি। 2007 সালে যখন
অপারেশন নবযাত্রা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার হয়, তখন থেকে আমাদের নিয়োগ ছিল। এই নিয়োগ থেকে আমরা পরপর আমরা 12 কোটি মানুষের ডাটাবেজ নিয়ে কাজ করি। আমাদের নির্বাচন কমিশন কেপিআই ভুক্ত এলাকা, কেপিআই ভুক্ত, এবং নীতিমালাতে ক্লিয়ার বলা আছে 3 নম্বর কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানে কোনো আউটসোর্সিং জনবল দিয়ে কাজ করানো যাবে না। তারপরেও আমরা সেখানে আউটসোর্সিং হয়ে কাজ করতেছি। এই 12 কোটি লোকের ডাটাবেজ আমাদের আউটসোর্সিং জনবলের হাতে। আমরা 21শে আগস্ট, আমি সেটাকে মহান দিন বলবো। কেন মহান দিন বলবো? যেহেতু আমরা ওই দিন আন্দোলন করেছিলাম, 2231 জন একত্র হয়েছিলাম, সবাই এসেছিল। এই উপলক্ষে যদি আমাদের সরকারিকরণ হয়, সেটাকে আমরা বড় আকারে পালন করবো। এই জন্য 21 আগস্টকে মহান দিন আমি বলতেছি, ওটা কোনো কালো দিন না। তো সেদিন আমরা আন্দোলন করেছিলাম, সবাই এসেছিল। বাংলাদেশের 183টা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল আমাদের নির্বাচন কমিশনের বন্ধ থাকার কারণে। কেউ কোনো কানেকশন পায়নি, সিম রেজিস্ট্রেশন করতে পারেনি, পাসপোর্ট করতে পারেনি। কিন্তু আমাদের দুঃখ, আমরা সব কাজ করি অথচ আমাদের কোনো মূল্যায়ন নাই স্যার। তো এর জন্য আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদেরকে একটু বিশেষ ব্যবস্থা, যে কোনো ব্যবস্থায়, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মাধ্যমে আমাদের সবার যেন সুরাহা হয়, সেটার ব্যবস্থা আমরা চাচ্ছি। আর আমি আরও যেটা বলবো যে আমাদেরকে দিয়ে মাঠ পর্যায়ে সকল কাজ করানো হয়, মাঠ পর্যায়ে সকল নির্বাচন বলেন, এনআইডির কাজ বলেন, সকল কার্যক্রম আমাদেরকে দিয়েই করানো হয়, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নাই স্যার। এরপর আমি বলবো যে আমরা বিদেশে যাই, রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে আমরা স্মার্ট কার্ড প্রদান করি। আমাদের 7টা দেশে 11টা স্টেশনে নির্বাচন কমিশনের আমরা সার্ভার স্টেশন করে দিয়ে এসেছি, বাট সেখানে রেমিটেন্স যোদ্ধাদের দিয়ে আসতেছি, তারা স্মার্ট কার্ড পাচ্ছে। আমি যেমন গিয়েছিলাম স্যার দুবাই, আবুধাবিতে এবং ইতালিতে, জার্মানিতে গিয়েছিলাম স্যার, তো সেখানে করে আসছি, বাট সেখানেও কোনো আমাদের ভিতরে যে মূল্যায়ন কম স্যার। একই সাথে আমি সহকারী প্রোগ্রামার, আমার সাথে রেভিনিউর একজন সহকারী প্রোগ্রামার যখন যায়, তার আর আমার মধ্যে অনেক পার্থক্য থাকে। কিন্তু কেন স্যার? এটা আসলেও অনেক কষ্টের একটা বিষয়। এরপরে স্যার আমাদের সবচেয়ে বড় কষ্টে লাগে স্যার, যখন আমার মেয়ে আমাকে বলে বাবা বোনাস পাও নাই, তখন কিন্তু আমি স্যার চোখের পানি ধরে রাখতে পারি না স্যার। তো এর জন্য স্যার আমরা বলবো আমাদেরকে স্যার মূল্যায়ন কিভাবে করা যায় স্যার, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের মূল্যায়ন করার জন্য। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুলতান ভাই 1 মিনিটে শেষ করবেন। জি সবাই বলবেন, সম্বোধন করার দরকার নেই। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বলতে চাই যে আমাদের ফায়ার সার্ভিসের একটি স্বনামধন্য এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যেখানে আমরা চাকরিরত আছি পরিচ্ছন্নতা কর্মী এবং বাবুর্চি। তো স্যার, সেই পরিপ্রেক্ষিতে একই অফিসে আমরা পরিচ্ছন্নতা কর্মী এবং বাবুর্চি পদে চাকরি করার ক্ষেত্রে তারা সরকারি হিসাবে বেতন, বোনাস এবং চাকরির নিশ্চয়তা সব কিছুই তাদের আছে, এবং 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তারা বেতন পাচ্ছে এবং সকল ছুটি ছাড়া তারা পাচ্ছে, রেশন পাচ্ছে। কিন্তু যারা আমরা আউটসোর্সিংয়ে ওখানে চাকরি করি, তারা কোনোভাবে সেখানে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বেতন পায় না, 6 মাস হয়ে যায় বেতন পায় না। ডিউটির কোনো সময় নেই, 24 ঘন্টা ডিউটি করতে হয়। তারপর স্যার আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, আজকে থেকে কালকের মধ্যে আমাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আমরা কোনো ছুটি পাই না, 365 দিন আমাদেরকে চাকরি করতে হয়। এই চাকরি করার ক্ষেত্রে আমরা আমাদের বাবা মা কিংবা আত্মীয় স্বজন অসুস্থ হলে বা আমরা নিজেরা অসুস্থ হলে যদি আমরা কর্তৃপক্ষের কাছে ছুটি চাই, আমাদের কাছে ছুটি দেওয়া হয় না। স্যার, আমার কথাগুলো এগুলোই ছিল। আর আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা অথই পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলতে অনুরোধ করছি স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সঞ্জু কুমার ভক্ত, 1 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ স্যার। আমি শেরগঞ্জ থেকে সঞ্জু কুমার ভক্ত। আসলে অ্যাড্রেস করবো না, আসলে স্যার আমাদের আউটসোর্সিং কর্মচারীদের যে বাস্তবতা এবং চিত্ররূপক, সেটা আমি কিছু তুলে ধরার চেষ্টা করব। জুন টু জুন আমাদের টেন্ডার হয়, জুন থেকে জুন পর্যন্ত 1 বছর করে আমাদের টেন্ডার হয়। এই 1 বছর করে টেন্ডারে আমাদের থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হয় এবং এক্সটেনশনের নাম করে সবাইকে প্রতি বছরে টাকা নেওয়া হয়। এবং পোস্ট পদবি নিয়ে আমাদের আউটসোর্সিং এ কোনো মূল্যায়ন নেই। আমাদের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে 2টা গাড়ি আছে, প্রিন্সিপাল সহ অনেকেরই, কিন্তু ড্রাইভার নিয়োগ নেই। আউটসোর্সিং এ পরিচ্ছন্নতা কর্মীদের চাকরি দিয়ে ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে, অথচ সরকার এই বিষয় 2টা গাড়ি মেইনটেনেন্স করা
গাড়িতে তেল যে যাচ্ছে এগুলো সবকিছু বহন করতেছে, কিন্তু আমাদের আউটসোর্সিং এ যে আমাদের পোস্ট পদবিতে একটা মূল্যায়ন থাকে, সেই মূল্যায়নটা আমরা পাই না। এক, দ্বিতীয়ত হচ্ছে বেতন ভাতা থেকে থেকে মানে এমন একটা পরিস্থিতি হয় যে বরাদ্দ বন্ধ করে দেয়। দুইটা গ্রুপ ইতিমধ্যে আমাদের এখানে মানে কাজ করতো 51 জন এবং 34 জন, 34 জনের গ্রুপটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে ডেলি বেসিকে 10 থেকে 12 জন শ্রমিক নিতে, তাও আবার 5 মাস ধরে বেতন নেয়। এইভাবে আমাদের মানে জীবনযাপন করতে হচ্ছে না। এগুলোর বিষয়ে আপনারা যেহেতু আমাদের যেহেতু মানে ভালো বুঝতেছেন, আপনাদের কথা শুনে আমরা মানে আশা ব্যক্ত করি যে আমরাও এক সময় আমরা মানে সরকারি খাতে আমরা মানে ইয়ে হতে পারবো। এগুলো আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর যে কথা বলবেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সামেন ভাই, 1 মিনিটে শেষ করার চেষ্টা করুন। 1 মিনিট। আসসালামু আলাইকুম। আসলে খুব অল্প সময় আমি দিতে যাচ্ছি না। আমি আব্দুল হাকিম খানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি। সবাই সবার সমস্যার কথা বলেছে এবং এই সমস্যা একই, তো আমি বারবার সমস্যাগুলো আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। আসলে আমাদের যে সমস্যাগুলো দেখা যায়, এই সমস্যাগুলোর মধ্যে দুই একটা জিনিস, এটা আসলে কিন্তু ডিজিটাল দাস প্রথা, এটা আসলে পরিবর্তন করা দরকার। আর আমি একটু বলবো যে 2018 যে কালো আইনটা আসলে বাতিল করা কেন প্রয়োজন, আমি কয়েকটা পয়েন্ট আউট করতে চাই। ইহা একটি দেশে রেখে যাওয়া দাস প্রথা, ইহা স্বৈর শাসকের প্রণীত একটা কালো আইন। এতে দেশের জাতীয় অর্থ জনবল সরবরাহের নামে কৌশলে স্বৈর শাসকের দোষীরা ভোগ করছে। দেশের দক্ষ জনশক্তির অবমূল্যায়ন করা হচ্ছে, দেশের নাগরিকের ন্যায্য অধিকার খর্ব করা হচ্ছে, চাকরি করার মনোভাব নষ্ট করা হচ্ছে সরকারি দপ্তরে স্থায়ী পদে স্থায়ী ব্যক্তি রাখার জন্য। নতুন প্রজন্মকে দাস প্রথা থেকে মুক্তি করার জন্য স্বৈর শাসকের বিদায়ের পরেও যদি এই দাস প্রথা থাকে, তাহলে 24-এর গণ অভ্যুত্থান লাঞ্ছিত হবে। আউটসোর্সিং জাতির বৈষম্য মুক্তি দেওয়ার জন্য আসলে আউটসোর্সিং যে আইন বাতিল পূর্ব কর্মচারীদের স্থায়ীকরণ বা জাতীয়করণ কেন প্রয়োজন, কর্মচারীরা যারা আছে তারা সবাই আসলে সৎ এবং দক্ষ এবং অভিজ্ঞ। এখানে প্রত্যেকটা ব্যক্তি অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নিখুঁত। আর অন্যান্যদের সাথে সরাসরি যারা ওখানে উপস্থিত ছিল বা আমাদের অন্যদের যারা আছে, তাদের চাইতে আউটসোর্সিং এর জনবল কিন্তু এগুলো বেশি পারদর্শী, যেহেতু তাদের প্রত্যেক মুহূর্তে তাদেরই কাজ করতে হয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার যে কথা বলার জন্য অনুরোধ করছি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে মেহবুব হোসেন। আপনি দ্রুত শেষ করুন। দ্রুত শেষ করুন ভাই। মেহবুব হোসেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইন্ট্রোডাকশনে না যাই ডাইরেক্ট একটু বন্ধ করেন। আমি যে একবার বলেছিলাম যে আমরা স্যার একটা জিনিস আমরা আপনাদের লিখিত দেখলাম, কালো আইনটা কিন্তু এই দুনিয়ার বলে না। এটা মনে রাখবেন, কালো আইন, কালো টাকা এগুলো মধ্যে নেই। কালো মানে বর্ণবাদী। এই যে আপনারা চমৎকার ভাবে আপনারা বলছেন যে আমরা উপনিবেশের দাসতা চাই, এই কালো শব্দটা যে আপনাদের তো অনেক লোক জমা হয়েছেন, আমি সুযোগ দিলাম এটা বলার জন্য যে আমরা খারাপ আইন বলবো, নির্যাতনমূলক আইন বলবো, নিবর্তনমূলক আইন বলবো, কিন্তু কালো শব্দটা বলবো না। কালো খারাপ হলে মানে কি সাদা ভালো, এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে চেঞ্জ করা ভালো কথা জি। আমি ইন্ট্রোডাকশনে না যাই ডাইরেক্ট আমাদের যেটা সমস্যা বলি, এটা আমার মন্ত্রণালয় বা আমার অধিদপ্তরে না। আমি মনে করি যে এটা সবারই সমস্যা। সেটা হচ্ছে আমরা যারা আছি, আমাদের মোস্ট অফ আস কিন্তু আমাদের বয়স শেষ, বা আমরা এই অধিদপ্তর বা মন্ত্রণালয় ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। আমরা কিন্তু এই চাকরিটাকে অপশন হিসাবে নিই নাই। সেক্ষেত্রে যারা রাজস্বের মাধ্যমে আসে, তারা কিন্তু এই যে আমাদের যে পদগুলোতে আসে, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি, অফিস সহায়ক, এরা কিন্তু অনেক উচ্চশিক্ষিত, ভার্সিটি, বুয়েট, ঢাকা ভার্সিটি, অনেক নামকরা ভার্সিটি থেকে MBA BBA করে আসে। তারা তাদের প্ল্যানিংয়ে থাকে BCS ক্যাডার হবে। তারা BCS ক্যাডারে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেই প্রিপারেশন নিয়ে তারা এই ছোট পদগুলোতে ঢুকে থাকে, জাস্ট একটা অপশন হিসাবে।
কিছুদিন পরে যখন তারা ভালো একটা জব পেয়ে যায় তারা কিন্তু এই পদটা ফাঁকা করে দিয়ে চলে যায়। কিন্তু আমরা যারা আমাদের জীবনে 10 বছর 15 বছর আপনারা হিসাব নিয়েছেন কিন্তু ভাইয়া একটু আগে, আমরা যারা আছি আমাদেরকে মূল্যায়ন করা হোক। আমরা তো যাবো না, কারণ আমাদের তো পিছনে যাওয়ার কোনো জায়গা নাই, আমরা এখানেই থাকতে চাই। আমরা জাস্ট একটা সিকিউর লাইফ চাই, সিকিউর জব চাই, সিকিউর আমাদের ফ্যামিলি চাই, আমরা এর বাইরে কিছু চাই না। আমাদের একটা সিকিউরিটি দেন, জবের একটা স্থায়িত্ব দেন। আমরা তো এইখান থেকে অন্য কোথাও যাব না। আমি আমার যে দপ্তরে আছে আমি এখানেই সার্ভ করতে চাই, কিন্তু পার্মানেন্ট হিসাবে একটা সম্মানের সাথে। আমরা জাস্ট একটা সিকিউর জব চাই, সিকিউর লাইফ চাই, এটাই ইটস অল। থ্যাংক ইউ। করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আমাদের আপনার ভাই বলবেন, 1 মিনিটে শেষ করার চেষ্টা করুন। আমরা যে আসলে আউটসোর্সিং এটা বোঝা গেল। আমি আপনার মোহাম্মদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছি। আমি এখানে প্রতিনিধি করতে আসছি বলতে আমি আউটসোর্সিং এর একজন নিজে ভুক্তভোগী নির্যাতিত কর্মচারী ভাই। আমি আপনারা একটু শুনবেন, আমি নিজে আউটসোর্সিং এর একজন ভুক্তভোগী কর্মচারী। আমার ঠিকাদার দ্বারা আমি নিজে অপহরণের শিকার হয়েছি। আমি নিজে ঠিকাদার দ্বারা নির্যাতিত, মারধর খেয়েছি ঠিকাদারের কাছ থেকে। আমার প্রতিষ্ঠানে আমার এক সহকর্মী, নারী সহকর্মী, সে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরেও, প্রাতিষ্ঠানিক ছুটি নেওয়ার পরেও ঠিকাদার তাকে চাকরি থেকে বের করে দেয়। আমার প্রতিষ্ঠানে আমি বেতনের জন্য, শুধু আমি বলে না স্যার, এটা আমাদের প্রত্যেকটা সহকর্মী যারা আছেন প্রত্যেকে বেতনের জন্য ঠিকাদারের কাছে ধর্ণা দেয়। আমি নিজেও ধর্ণা দিছি। আমি ঠিকাদারে এইভাবে বলছি যে স্যার আমার বেতনটা দেন, আমার 14 মাসের বেতন বাকি আছে আপনার কাছে, আমার বেতনটা দেন, আমার ঘরে চাল নাই। আমি তাকে অনেক কাকুতি মিনতি করছি, তিনি আমার ফোন রিসিভ না করে, একবার রিসিভ করে গালিগালাজ করছে। তারপরে হচ্ছে স্যার আমাদের ওইখানে এমন কোনো ব্যক্তি নাই যে তার বকেয়া বেতন নাই। উনি সবার বেতন বকেয়া রেখে উনি প্রায় 100 জনের উপরে চাকরিচ্যুত করে দিচ্ছেন। স্যার সময় অনেক কম, আমি সংক্ষেপে একটা দাবি রাখতে চাই স্যার, সবার পক্ষ থেকে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা ভাইয়ের চাকরি চলে যাচ্ছে। আপনারা আশ্বস্ত করছেন যে আপনারা আমাদের বিষয়ে সুপারিশ করবেন, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দিবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা দ্রুত একটা পদক্ষেপ নেন, যেন আপনারা কোনো সিদ্ধান্তে আসার পূর্ব পর্যন্ত আমার কোনো সহযোদ্ধা সহকর্মী ভাইয়ের কারো যেন চাকরি না দেয়। এই বিষয়ে দ্রুত সবাইকে পদক্ষেপ নেবেন এবং যাদের বেতন বকেয়া আছে স্যার প্রত্যেকের বেতনটা যেন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হয়, এই বিষয়টা একটু দেখবেন স্যার। আর বাদ বাকি আপনারা যে সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবো। ধন্যবাদ। এখন একটা কথা একটু বলি যে গণমাধ্যমের বন্ধুরা এসেছেন, আমার মনে হয় যে আমাদের কমিশন প্রধান একটু পরে চলে যাবেন, তো তাহলে আপনারা যদি কমিশন প্রধানের বক্তব্যটা এখন নিয়ে একটু আমি কমিশন স্যারের কথা বলার আগে আমি একটু 2 মিনিট বলবো, তারপরে স্যার বলবেন। এখন তাহলে হবে কি, আমাদের প্রত্যেকের কথা আমরা শুনতে পারবো, কিন্তু গণমাধ্যম কর্মীরা এটা নিয়ে গেলে এটা গোটা দেশের মানুষের কাছে যাবে। কথা তো লিখেইছে। আবার নাম্বার 2 হলো, যেহেতু প্রোগ্রামটাকে আমরা আটকে রেখেছি, তারপরে আমরা শুনবো, অসুবিধা নাই ভাই। তারা কেউ খায় না, আমরা খাইতে পারবো পরে খাই। কমিশন প্রধানের বক্তব্য হিসেবে এই বক্তব্যটা যেন পরে খাইতে পারবো, এটা কেউ খায় না, আমরা খাই কিভাবে? বলেছিলাম যে আমাদের দিক থেকে একটা আবেদন থাকবে, কমিশন যতদিন কাজ করবে ততদিন আমাদের কোনো কর্মচারী শ্রমিক তাদেরকে যেন থাকায় হয়রানি বদলি এগুলো যেন না করা হয়, সেরকম একটা মানে ইয়ে আমাদের থাকবে, আহ্বান থাকবে। কিন্তু আমি গণমাধ্যমের বন্ধুদের একটু বলবো, আপনারা যদি এখনই একটু আমাদের কমিশন প্রধানের বক্তব্যটা নিয়ে নেন তাহলে একটু ভালো হয়। আমি বলবো না, আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার যুগ্ম সাধারণ সম্পাদক 1 মিনিট বলবে, এরপরে স্যার বলবেন। আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে আমি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত করব। আমি শুধুমাত্র আমার মন্ত্রণালয়ের কথা বলবো না, আমার এই বক্তব্যের মধ্যে টোটালি আমাদের 65টা মন্ত্রণালয়ের সমস্যাগুলো আমি তুলে ধরবো।
আমরা আসলে কতটা নির্যাতিত, আমাদের সারা বাংলাদেশে প্রায় 30,000 মানুষের মতো আমাদের চাকরিচ্যুত করা হয়েছে 17 আগস্টের পর থেকে, এবং প্রতিনিয়ত আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, বিভিন্ন ধরনের হয়রানিগুলো করা হচ্ছে আমাদের। ঠিক আমরা এই প্রজন্ম, আমরা কিন্তু 71 সাল দেখিনি, কিন্তু আমরা পরবর্তীতে অনেকগুলো যে মহামারী আসছে আমরা এই মহামারীগুলো দেখতে পাইনি, কিন্তু আমরা যারা এই প্রজন্মে আছে আমরা কিন্তু মহামারী করোনা দেখেছি। এই মহামারী করোনাতে এমন একটা ঘাটতি ভাবে গেছে যে মা তার সন্তানকে ধরে নাই, সন্তান মাকে ধরে নাই। ঠিক এই সময় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মরত ছিলেন তারা জীবন বাজি রেখে আমরা কিন্তু এই রোগীদের সেবা দিয়ে গেছি। কিন্তু একটা সময় দেখা গেছে যে আমরা যারা জীবন বাজি রেখে যারা সেবা দিয়ে গেছি, আমরা তারা কোনো ধরনের কোনো ভাতা, বেতন এবং কোনো কিছুই আমরা পাইনি। আমাদের যারা এই করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে তারাও কিছু পায়নি। দেখবেন যে যখন বাংলাদেশে যে কোনো একটা সিডর বা ঝড় আসে তখন সবাই ঘরে ঢুকে যায়, কিন্তু আমার বিদ্যুতের সহকর্মীরা ঠিক সেই সময় জীবন বাজি রেখে রাজপথে এসে দাঁড়ায়। আপনারা দেখবেন যখন সারা ঢাকা শহর তলিয়ে যায়, ডুবে যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকে বিভিন্ন রকম বকাঝকা করলেও আমার যারা সহকর্মীরা আছেন, পরিচ্ছন্ন কর্মীরা আছেন, তারা কিন্তু এই ময়লার মধ্যে জীবন বাজি রেখে তারা কিন্তু এই ঢাকাকে পরিচ্ছন্ন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সকল মন্ত্রণালয়, সকল উপমহলে যারা আছেন, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা সকালেই যখন অফিসে ঢোকার পরে যে স্নিগ্ধ বাতাসটি পান, এই বাতাসটি আমার সহকর্মীদের রক্তে ঘাম ছড়িয়ে এই বাতাসটি পরিবর্তন করে আপনাদের। প্রিয় ভাইরা, আমরা প্রতিনিয়ত দেখি যে আমাদের যখন একটি উৎসব আসে, আমরা উৎসব মনে করি বছরে 2টা ঈদ, এবং একটা কুরবানি এবং একটি রোজার ঈদ। এই ঈদ আসলে সবাই যখন হাসি খুশি ভাবে ঘরে ফিরে, ঠিক আমাদের তখন কাঁদতে কাঁদতে ঘরে ফিরতে হয়। কারণ আমরা যারা একই জায়গায় একই ছাদের নিচে যারা চাকরি করি, কেউ বেতন পান, ভাতা পান, বোনাস পান, এবং আমরা যারা আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী, আমরা তারা বেতনের নিশ্চয়তাই থাকে না। আমরা তারা খালি পকেটে চোরের মতো ঢুকি এবং বাচ্চা ছেলে মেয়ে এবং পরিবারের কাছে, মা বাবার কাছে আমরা মুখ লুকিয়ে থাকি এবং প্রতিনিয়ত ঘুমলে কাঁদি, এবং আমাদের এই তরুণ সমাজ ঘুমলে মরছে। ইতিমধ্যে দেখেছেন আমাদের দপ্তরিকা প্রহরীরা এই চাকরি একটি নোট করে, চিঠি করে সে আত্মহত্যা করেছেন। ইভেন আমি নিজেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। আমার 2টো ছেলে আছে, আমি এখানে স্পষ্ট করছি, আমার মিডিয়াম ভাইরা আছেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমি ঢাকা মেডিকেলে কর্মরত। এই বাংলাদেশের যে কোনো জায়গায় যখন একটা দুর্যোগ মোকাবেলা হয়, ইভেন এই 24-এর যে গণঅভ্যুত্থান, আপনারা মিডিয়ায়, যমুনা মিডিয়া আছে, আপনারা দেখেছেন সেখানে আমরা স্বাস্থ্যকর্মীরা কিভাবে অংশগ্রহণ করেছি। এখনো আমাদের ওখানে কোঠাগুলি আছে, আমরা 24 ঘন্টা একটানা 3 দিনও কাজ করেছি। কিন্তু এর আগেও যতবার আগুন ধরেছে, বড় বিপর্যয় হচ্ছে, আমরা কিন্তু সেখানে কাজ করেছি, কিন্তু আমাদের জীবনের যখন বিপর্যয়, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আমরা চাই আমাদের এই বিপর্যয়ের জায়গা থেকে আমরা মুক্তি চাই, এবং আমাদের সকল সহকর্মীদের অন্তত ঠিকাদার মুক্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানের জন্য স্থায়ীকরণ করে নেওয়া হয় অথবা আত্মীয়করণ করে নেওয়া হয়। এটা আপনাদের কাছে আমাদের উদাত্ত দাবি এবং আহ্বান, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সিং প্রকল্পের কর্মচারীদের পক্ষ থেকে। আমাকে স্যার 2 মিনিট দেওয়া যাবে স্যার, যদি মেহরবানি করে। আমি 1 মিনিট বলবো, স্যার 1 মিনিট বলবো, একটু 2 মিনিট চেয়ে নিচ্ছি। তখন আমি বলবো, আমি এখানে যত মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে সবাই কিন্তু মন্ত্রণালয়ের প্রতিনিধি, এখানে কোনো প্রতিষ্ঠান প্রতিনিধি হয়ে আসে নাই। আমরা কিন্তু মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে এসেছি 1-2 করে। আমি সকল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি উপস্থাপন করছি যে আপনাদের কাছে ইনস্ট্যান্ট দাবি এতটুকু, যে আপনাদের কমিশন যতদিন পর্যন্ত কাজ করবে, আমাদের দাবি ততক্ষণ পর্যন্ত এই 1 নম্বর দাবি, অর্থাৎ আমাদের চাকরি স্ব পদের বয়স শিথিল করে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে জাতীয়করণ করা না হবে, এই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত কমিশন যতদিন কাজ করবে, একটা কর্মচারীর চাকরির জন্য বিনা কারণে না যায়। আজকে আপনারা যারা প্রেসকে রিড করবেন বা আপনারা স্টেটমেন্ট দিবেন, মেহরবানি করে স্যার এই বিষয়টা একটু বলবেন স্যার। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি, সকল কর্মচারীদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এরপর আমাদের সামনে 1 মিনিট বা 2 মিনিট কথা বলবেন আমাদের সম্মানিত স্যার জনাব মনিরুজ্জামান লিঙ্কন স্যার। এরপরেই আমরা সরকার সামনে কথা শুনবো। ধন্যবাদ।
আমরা বলবো না এখন, আপনারা সবার জন্য বলতেছি, আমরা হতাশ হবার কিছু নাই। কমিশন প্রধান ওনার পরে বক্তব্য রাখবেন, উনি চলে গেলে আমরা আপনাদের কথা শুনবো। কাজেই আমরা হতাশ হবো না কেউ, ঠিক আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য। বিশেষ করে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে কমিশন প্রধান সহ কমিশনের যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদের এখানে। এবং আমি মনে করি আমি প্রথমে বলেছি আমি একজন আইনজীবী, বাংলাদেশ করে আমি আছি এবং আমি দীর্ঘদিন যাবত এই আউটসোর্সিং এবং দপ্তরিকা প্রহরী সহ যারা আছে এই আন্ডার প্রিভিলেজ যারা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমি জানি যে এই কমিশনের শ্রম কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো কমিশন হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিশন এবং তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক। আজকে যে সমাবেশটা হয়েছে এবং আজকে যারা সমবেত হয়েছে মাননীয় কমিশনের সামনে, দে আর দ্য বেসিক পয়েন্ট এবং তারা এমন একটা অংশের প্রতিনিধিত্ব করছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিশনের 80% যে কাজের যে ফোকাসের জায়গাটাই আপনারা জানেন যে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 37,000-এর বেশি পরিবার দপ্তরিকা প্রহরী হিসেবে কর্মরত আছে, যাদের কোনো কর্মঘণ্টা বলে কিছু নাই, 24 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয়। আমি বারবার বলেছি তাদেরকে, অনেক অফিসার বলে যে তাদেরকে ডিউটি করতে হবে। আমি নিজে রিকোয়েস্ট করেছি আপনারা একটা পরিপত্র দেন, পেপারস দেন, কোথায় লেখা আছে কোন কাগজে তাকে 24 ঘন্টা ডিউটি, তারা বলতে পারে না। তারা বলে না তোমরা যেহেতু চাকরি করে এখানে সকালে আসতে হবে, রাতেও ডিউটি করতে হবে। আজকে যারা আউটসোর্সিং আছে, আমি দীর্ঘদিন যাবত আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাননীয় কমিশন প্রধান যে উক্তিটা প্রথম করেছেন যে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যদি আউটসোর্সিং বেস থাকে তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায়, আমাদের সিকিউরিটিটা কোথায়? এই সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্স হিসেবে কাজ করছে তাদের প্রতি বরং জাতি কৃতজ্ঞ যে তারা আজ পর্যন্ত আমাদের দেশের কোনো ইনফরমেশন, এমন কোন রেকর্ড নাই যে তাদের দায়িত্বে কোনো অবহেলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কিসের জন্য করা হয়েছে? তারা কোম্পানির টাকাটা পরিশোধ করতে পারে নাই। এবং আমি একটা কথা আজকের এই সুযোগে বলবো যে এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হয়, রেজিস্টার। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে দেখেছি যে যারা বর্তমানে আছে তাদের অনেকে রেজিস্ট্রেশনটাও নাই। তাদের তো কোম্পানির মানে তারা একটা টেন্ডার প্রক্রিয়া, এটা একটা মডার্ন সিলেবাস সিস্টেমের মতো দাঁড়িয়ে গেছে যে ম্যান পাওয়ারের যে বিজনেসটা হয় এটা বেসিক্যালি একটা ম্যান পাওয়ার বিজনেস। এটা হচ্ছে কি যে আপনি একই চেয়ারে, আমার যুক্তি ছিল আমরা যখন আদালতে কথা বলি এবং বাইরেও কথা বলি যে ওই পোস্টে যদি থেকে থাকে, মাননীয় কমিশন প্রধান সহ কমিশন যারা আছেন, একটা সরকারি অফিসে অফিস সহায়কের পোস্টে আছে, বাট সেই অফিস সহায়কের পোস্টে 1 বছর পর চেঞ্জ করে সেখানে আরেকজনকে নিয়ে আসা হচ্ছে। আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা সবসময় চাই এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার। যে মানুষটাকে আপনি 5 বছর এক্সপিরিয়েন্স করলেন ওই চেয়ারে, শুধুমাত্র নতুন একটা কোম্পানি আসার কারণে তাকে বাদ দিয়ে আপনি নতুন করে আরেকজন নিচ্ছেন, ওকে তো ওই অফিসটা চিনতেও 1 বছর সময় লাগবে। এই অবস্থায়, এই বৈষম্যের মধ্য দিয়ে আমার আউটসোর্সিং ভাই বোনেরা, আমার দপ্তরিকা প্রহরী ভাই বোনেরা সহ যারা আছে তারা দিন অতিবাহিত করছে। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী যে আমাদের কমিশন প্রধান ইতিমধ্যে বলেছেন যে অনেকগুলো বিষয় তাদের জানার ছিল না, যে কমিশনের যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরও হয়তো এই বিষয়গুলো নলেজ ছিল না, কারণ অত্যন্ত নীরবে এই নীরব কান্নাগুলো আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে। এই নীরব কান্নাগুলো সমাধানের দায়িত্ব আজকে আপনাদের। এই নীরব কান্নাগুলো অচিরেই সমাধান হবে এবং এই যে মুখগুলো আপনার সামনে আছে, এই মুখগুলো অত্যন্ত অসহায়, এদের পক্ষে দাঁড়ানোর কিছু নাই, কোথাও কেউ নাই, নাই উচ্চ আদালতে, নাই নিম্ন আদালতে। আদালতে গেলে বলে যে তোমাদের তো কিছু নাই, তোমরা না সরকারি না বেসরকারি, তোমরা তো কোম্পানির কাছে। কোম্পানি গিয়ে দেখে যে কোম্পানির অফিসটা পর্যন্ত নাই, কারণ তারা একটা টেন্ডারে অংশগ্রহণ করেছে, সরকারের কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারা টেন্ডারের কাজ পেয়েছে, ওদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা অফিসে সরবরাহ করেছে, তারপরে তারা নাই। এই অবস্থার মধ্য দিয়ে, এই বাস্তব অবস্থার মধ্য দিয়ে তারা আজকে দিন অতিবাহিত করছে। আমি আশা করব যে এই অবহেলিত মানুষের অধিকার রক্ষায়, এই নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় যে নির্যাতনমূলক আইনটা আছে, 18 সালের আইনটা যে সেফগার্ড করা হয়েছে, এই সেফগার্ডটা শুধুমাত্র কিছু অসাধু মানুষের, শুধুমাত্র কিছু অসাধু লোকের, যারা মানুষের রক্ত চোষে, আমি বলবো যারা মানুষের শ্রমটাকে, যারা মানুষকে নিয়ে বিজনেস করছে তাদের জন্য, সেটা বাতিল করে এদের জন্য সময় যোগ্যোপযোগী এবং স্থায়ী কর্মসংস্থানে স্থায়ী চাকরির সুযোগটা করার সুপারিশটা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আবারও কৃতজ্ঞতা জানাই। শ্রম সংস্কার কমিশনের প্রধান বলবেন, তার আগে যেহেতু একটি তথ্য এখানে আপনার অধিকাংশই আপনাদের মধ্যে তথ্যটা অনুপস্থিত এবং
সেটি হচ্ছে যে প্রথমত যে আউটসোর্সিং যে প্রক্রিয়া রয়েছে সেখানে হচ্ছে বাংলাদেশের শ্রম আইনের বিধান অনুসারে তাকে কলকারখানা পরিদর্শন পরিদপ্তর যেটা রয়েছে তার অধীনে নিবন্ধন দিতে হবে এবং সেই নিবন্ধনে আপনার প্রতি বছরের চাকরির যে মেয়াদ, এই চাকরি মেয়াদের জন্য আপনার প্রতি বছরের একটি করে বেতন তার অধীনে সেটা জমা থাকবে এবং 1 মাসের বেতন। এবং আপনার যখন চাকরির অবসান হবে তখন আপনি ক্লেম করলে ড্রাইভ আপনার এই টাকাটি পরিশোধ করবে। কিন্তু আমি আপনাদের সাথে কথা বলে জানলাম যে আপনারা অধিকাংশই এই প্রবিধান সম্পর্কে জানেন না এবং চাকরির অবসানে আপনারা কেউ ক্লেম করেন নাই। এটি যেমন আপনারা ক্লেম করেন নাই, আবার আপনাদেরকে এটা জানানোর দায়িত্ব ছিল এবং নিবন্ধনবিহীন যে প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে ডাইপের। তাহলে আপনারা আইনগত পদক্ষেপও নিয়েছেন, কিন্তু সেখানে এই প্রতিষ্ঠান এবং ডাইপের বিরুদ্ধে কিন্তু আপনাদের আইনগত পদক্ষেপটা গ্রহণ করা হয়নি। তাহলে শ্রম সংস্কার কমিশন অবশ্যই সরকারের এই যে রাষ্ট্রীয় দপ্তরটি রয়েছে তাদেরকেও তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে বলবেন। এটি আমরা নিশ্চয়ই শ্রম সংস্কার কমিশনের কাছে সেই প্রত্যাশাটা ব্যক্ত করছি। ধন্যবাদ। প্রায় সবারই কথা আসছে, আপনাদের সিনিয়ররাও বলে দিচ্ছেন, তাহলে আমি 2-3টা প্রতিষ্ঠান হলে তাহলে একবারে শেষ করে দেবো। এ পর্যায়ে আমাদের জানানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিক নাসির চৌধুরী ভাই একটু বলবেন, সংক্ষেপে বলবেন। আপনার এই যে ফ্রেশ এরিয়াটা ফ্রেশ এরিয়াটা এটা ডিটেক্ট হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার এটা ব্লার হয়ে গেছে ফ্রেশ এরিয়াটা। স্যার, যেহেতু সময় খুব কম, আমি খুব অল্পতেই শুধুমাত্র আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো যেগুলো উঠে আসছে সেগুলো তো আর বলবো না, যেগুলো বলা হয়নি সেগুলো বলতেছি। স্যার, আমাদের যে কিনা বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী আমাদের যে দৈনিক কর্মঘণ্টা এবং সাপ্তাহিক কর্মঘণ্টা যেটা নির্দিষ্ট করে দেওয়া আছে সেটা আমাদের জন্য না। আমাদেরকে শুক্রবার এবং শনিবারও কিন্তু আমাদের হাজিরা দিতে হয়। তো এই বিষয়টা হলো যে কিনা আমাদেরকে সেদিনকে জেনারেল ডিউটি করতে হয়। তো আমাদের কোনো ছুটি নেই, আমাদের ঈদের দিনও কোনো ছুটি নেই। তো স্যার, এই বিষয়টা দেখা দরকার। আরেকটা বিষয় হলো যে কিনা স্যার, আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদের চাকরির নিশ্চয়তা। আমাদের চাকরি নিশ্চয়তা এ পর্যন্ত আমরা গত 17 আগস্টের পরে আন্দোলন করার পরবর্তীতে আমাদের এ পর্যন্ত 5 জন ভাই তাদের চাকরি হারাইছে আমাদের ট্রাক্টর সেন্টার থেকে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় স্যার, এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোম্পানির বাৎসরিক যে লভ্যাংশটা আছে যে আমরা শ্রমিকদের অবদানের ভিত্তিতে। আচ্ছা স্যার, পিকনিক আমাদের যে বীমা সুবিধা জানেন, শ্রম আমরা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, আমরা নিজেরা আয় করে রাজস্ব প্রদান করি সরকারকে। আমরা সরকারের রাজস্ব বাজেটের উপরে কোনোভাবে নির্ভরশীল নই। অতএব আমরা কিন্তু আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করার বিষয়ে কিন্তু কোম্পানি চাইলে কিন্তু ব্যবস্থা নিতে পারে না। এরপরে আমি কথা বলতে অনুরোধ করছি ডাক বিভাগ থেকে আমাদের বোন আফসান আপুকে কথা বলতে অনুরোধ করছি। আপনাদের সবাইকে, আমি ডাক বিভাগে কর্মরত আছি। আমার নাম আফসানা আক্তার, আমি আউটসোর্সিং থেকে নিয়োজিত। আমরা মেয়েরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার এই আউটসোর্সিং এ। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই। আমার পাশের সহকর্মী সে ছুটি পায়, বাট আমি ছুটি পাই না। সব দিক থেকে আমরা বঞ্চনার শিকার। তাই আমার শ্রম কমিশনের কাছে একটাই দাবি থাকবে, আমাদের সবার চাকরিটা যেন স্থায়ীকরণ হয় আর সব বৈষম্য যেন দূর করা হয়, এটাই আমার দাবি। আমি 1 মিনিট শেষ করে আমি ম্যাডাম 1 মিনিট। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সাদাত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে আছি। স্যার, আমি আপনাদের কাছে সবাইকে আমি ওরকমভাবে বলবো না, আমি জাস্ট স্যার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি এই বিষয়টা মনে করেন যদি একটু লেন্থি প্রসেসিং এ যায় স্যার,
তাহলে আমি যতটুকু জানি যে এই যে টেন্ডার প্রক্রিয়া হচ্ছে, এই টেন্ডার প্রক্রিয়ায় মনে করেন না হইলেও কিছু আউটসোর্সিং হয়তো সুইসাইড করবে, না হলে আত্মহত্যা করবে, দুইটার একটা তাদের ভিতরে ঘটতে পারে। তা আপনি আশা করবো এটা দ্রুত সময়ের মধ্যে যাতে যারা চাকরিটা না যায়, সেইটা হোক আপাতত, চাকরিটা আপাতত যাতে না যায়, নতুন করে কোনো ঠিকাদার প্রক্রিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবার যেন টেন্ডার না দিতে পারে, এইটা যদি আপনারা টেন্ডার করেন স্যার। ধন্যবাদ স্যার। আমরা এখন রাত বক্তব্য শুনবো 1 মিনিট, এবং এরপরে আমাদের মিডিয়ার বাইরে আসলে আমি একটু বলি, আমাদের কথা কোনো মানে গুরুত্ব না করে অবশ্যই, কিন্তু মিডিয়ার বাইরে আমাদের আমাদের মাননীয় কমিশনের মহানগরকে প্রচার না করে বা প্রচার সুযোগ না পান, সমান সুযোগ না পান, আমরা সারাদিন কথা বলে রাখবো। অর্থাৎ আমরা শুধুমাত্র এখন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় একজন ভাইয়ের কথা শুনবো, এবং এরপরে আমরা আমাদের মাননীয় কমিশনের তাদের কথা শুনবো। ধন্যবাদ। আপনার কেউ মন খারাপ করবেন না, কারণ কমিশনার স্যার আমাদের সবার কথা বলবেন। ধন্যবাদ। এবার যে কথা বলবেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে ওয়াকিবুর রহমান ভাই। রুবেল ভাই সাথে কথা, আমি ঢাকায় আছি। ঢাকায় আছি। আমাদের সবচেয়ে বড় কষ্ট যে আজ 4-5 মাস হয়ে গেছে, এখনো এই নির্যাতিত আইনটা রয়ে গেছে এবং আমরা তার আন্ডারে চাকরি করছি। তো কমিশনের কাছে আমাদের আবেদন যেন এই নীতিমালাটা পাস করা হয় এবং আমাদের স্থায়ীকরণ, জাতীয়করণ বা চাকরিটা কিভাবে আমাদের একটা মানসম্মত নীতিমালায় করা যায় সেই আমি একটা মিনিট আচ্ছা, আমি যে বিষয়গুলো অনেকগুলো আলোচনায় আসেনি, জাস্ট একটু টাচি আমি পয়েন্ট আগে বলে দিচ্ছি। এই আউটসোর্সিং নীতিমালা বা আউটসোর্সিং চাকরির কারণে আমি ব্যক্তিগতভাবে আমার যখন বিয়ের জন্য আমার এই বিয়ের সিভি ড্রাফট করলাম, তখন শ্বশুরবাড়ির লোকের অভিযোগ খুঁজতে গেলেন, বলে যে ওর চাকরি থাকবে না 2 দিন পরে। স্যার প্লিজ স্যার, এই যে আউটসোর্সিং চাকরির কারণে আমাদের এখানে চাপা কিছু কষ্ট যেগুলো প্রকাশ হয় না, আমি বলতেছি। এখন হচ্ছে বিয়ে ভেঙে যাওয়া, অনেকগুলো কথা আছে, আমি নিজে শিকার। আমার বিয়ের সিভি যখন আমি শ্বশুরবাড়ির লোকেদের দিলাম, ওনারা খুঁজতে অফিসে গেলেন, অফিসার বললেন ওর তো চাকরি নেই, 2 মাস পরে শেষ, ওকে এখন যা সাময়িকভাবে রাখা হয়েছে, ওই চাকরি তো নাই, এই ছেলেকে বিয়ে করলে তো মেয়ের ফিউচার নষ্ট। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিয়ের পরে স্যার আত্মীয় স্বজনরা আমাদেরকে সবাই জানে যে আমরা হয়তো সরকারি চাকরি করতেছি, আমাদেরকে সেই জন্য ওইভাবে সামাজিক মূল্যবোধ জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত করে, তখন ওইখানে আমাদের মেয়েটার জন্য যেই তাদের ওইখানে উপহার দেওয়া বা একটা গিফট সামগ্রী নিয়ে যাওয়ার জন্য সেই স্যার এই পকেটে টাকা নাই বা ওই তাদের সাথে লেভেল মেনটেন করে গিফট দেওয়ার জন্য যে একটা লজ্জা স্যার, এই লজ্জার কারণে কাজ হইতে পারে স্যার। আরেকটা বিষয় স্যার, চাকরি স্থায়ী না হওয়া এবং হচ্ছে বেতন বৃদ্ধি না হওয়ার কারণে, এটা আশা করি অনেকে বলবো না, কিন্তু আসলেই খুব চরম সত্য, এই বেতন বৃদ্ধি পাচ্ছে না, চাকরি স্থায়ী হচ্ছে না, এই জন্য আমার একাধিক সন্তান নিতে হয়ে হচ্ছে। আমি যখন আমার ওয়াইফের সাথে বিষয় আলোচনা করি যে আমার তো একটা সন্তানের প্রয়োজন, সে বললো তোমার তো এখনো লাইফের কোনো সেটেলই হচ্ছে না, তুমি আরেকটা বাচ্চার দায়িত্ব কি মেনে নেবা? সেটা স্যার একমাত্র এই যে আউটসোর্সিং এর জন্য বলে কারণে। আরেকটা বিষয় স্যার বলতেছি, সেটা হচ্ছে আমরা যাদের মাঠ পর্যায়ে যে চাকরি কর্মচারীগুলো আছে, ওরা হচ্ছে ওদেরকে অফিসের প্রয়োজনে অথবা চাকরির প্রয়োজনে বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া হয়। যেমন আমাদের ঢাকাতে বিশেষ করে সবগুলো অফিসেরই প্রায় হেড অফিসার ঢাকাতে হয়, ঢাকা কেন্দ্রে। কিন্তু যখন ট্রেনিং হয়, একদিন একটা ট্রেনিং, আমাদের কিন্তু কোনো কোনো ভাতা নেই। ট্রেনিং ভাতা হচ্ছে 500 টাকা একদিনের ট্রেনিং। আমাকে কি করতে হয়, কক্সবাজার, পঞ্চগড়, খুলনা থেকে আসতে হয়, আমার ভাড়ায় খরচ হচ্ছে 3 থেকে 5,000 টাকা। 5,000 টাকা খরচ করে আমি আসলাম, জার্নি করে আসলাম, একদিনের ট্রেনিং করলাম, আমাকে ট্রেনিং ভাতা 500 টাকা দেওয়া হইলো, নিজেকে থাকলাম, খাইলাম, গেলাম, আমাদের কাছে 6-7 টাকা খরচ হয়ে যায়। কমিশন কোনোভাবে আমাদের বিষয়টা বিবেচনা হয় না। আমরা বলতে পারি যে আমাদেরকে এতটা খরচ হবে, টাকা দেন, সেটা দিচ্ছে না। আর একটা লাস্ট কথা হচ্ছে এই টিএর বিষয়টা আমরা বিশেষ করে ব্যক্তিগত আমাদের শিকার। আমরা নির্বাচন কমিশনে এনআইডি সংশোধনের জন্য মাঠ পর্যায়ে অনেক তদন্তের কাজগুলো করতে হয়, এগুলো আমাদের কিছু করানো হয়। আমরা এক জেলা থেকে আরেক জেলাও যাই, এক উপজেলা আরেক উপজেলা নিজ দায়িত্বে নিজের ভাড়া খরচ করে যাই, তদন্ত রিপোর্ট করে নিয়ে আসি। আমরা যখন রিপোর্ট সাবমিট করি, ওই রিপোর্টের স্বাক্ষর দেয় অফিসার, কারণ তদন্তকারী কর্মকর্তা যে অফিসার, ওই অফিসার আমাদের শেষ, ওই অফিসার আমাদের মাঠ পর্যায়ে থেকে আমরা তদন্ত রিপোর্ট সাবমিট করে উনি নিজে টিভির তোলেন। আমরা তদন্ত করি, আমরা নিজের টাকা যাই, উনি তদন্ত সাবমিট করে নিজের টাকা তোলেন। স্যার এই বিষয়গুলো হচ্ছে এখন আসলে আসে না, আমি এটা একটু তোলার জন্য বললাম। ধন্যবাদ। আমি একটু বলি, শোনেন, 1 মিনিট বলবো। হ্যাঁ, আমরা সবাই কথা বলতে জানি, সবার মনে কষ্ট দুঃখ সবকিছু আছে, আমাদের কমিশন স্যারেরা কিন্তু শুনতে রাজি, কিন্তু বাস্তবতা
মানতে হবে। ওনাদের একটা সময় কম, আমাদেরও কিন্তু সারাদিন বলে সারা রাত বলে শেষ হবে না। এখন আমাদের মিডিয়ার ভাইরা যারা আছেন ওনাদেরও কিন্তু একটু কর্মঘণ্টা আছে, ওনারা কিন্তু এখানে চলে যাবেন। এখন যদি কমিশনের সামনে কথা না শোনেন ওনারা চলে যান, আপনারা কিন্তু বাইরে গিয়ে বলবেন যে আমাদের এত বড় বড় কথা বললাম, কমিশন স্যাররা কি বললো, এগুলো তো আমরা নিউজে দেখলাম না, তাই না? বলবেন তো? অতএব ভাই আমরা কথা যা বলছি এতটুকু আলহামদুলিল্লাহ থাকি। এখন আমাদের কমিশন স্যাররা কি বলেন, মিডিয়ায় কি যায় এবং বাংলাদেশ সরকারের কাছে কি যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। ধন্যবাদ। আর কেউ কিছু বলবো না, কেউ মন খারাপ করবো না। এখন আমরা সরাসরি আমাদের কমিশনের স্যারদের কথা শুনবো। ওকে? কার কোনো অভিযোগ নাই তো ভাই? কার কোনো অভিযোগ নাই তো? আমি এখন আজকের এই মিটিং এর একদম শেষ বক্তব্য দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে। আমি প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল মিডিয়ার বাইরে এসেছেন, তাদের প্রতি আপনারা আমাদের নিউজকে কভার করবেন এবং আমরা মনে মনে বিশ্বাস করি আজকে আমরা এখানে বেরোনোর পরেই প্রত্যেকটা মিডিয়াতে দেখবো যে আমাদের এই অপরাধের আমাদের বঞ্চিত কর্মচারীদের কথা আপনারা উপস্থাপন করেছেন। আমি অনুরোধ করতে চাই, এখানে যদি কোনো গোয়েন্দা সংস্থা বাইরে থেকে থাকে আপনারা আপনাদের তথ্যের মাধ্যমে সত্য তথ্য উপস্থাপন করবেন, যেন সরকারের কাছে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো আপনারা প্রতিবেদন আকারে অর্থাৎ আপনাদের রিপোর্ট আকারে সুন্দরভাবে উপস্থাপন করেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং উপস্থিত যারা আছেন সকলেই আমাকে ক্ষমা করবেন আপনাদের সকল কথা বলার সুযোগ না দিতে পারার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম। আমি শ্রম সংস্কার কমিশনের সদস্য সমাজের সভাপতি। আপনাদের কথা আমরা শুনলাম। কমিশনের প্রধান সুলতান ভাই উনি আপনাদেরকে বলবেন। কথা বলতে চাই, আপনারা অনেক যত্ন করে আপনাদের যে সুপারিশগুলো সেগুলো নিয়ে আসছেন। আমাদের আসলে এইভাবে লিখে নিয়ে আসাটা আমাদের কাজের জন্য এই সেক্টরে আসলে এত ছিল আমার একটু এই আউটসোর্সিং এ যারা আছেন তাদের মধ্যে যে নামগুলো আমরা নীতিমালায় দেখতে পাই, পরিচ্ছন্নতা বা এসি পরিষ্কার করতেছেন বা ইলেকট্রিক কাজ করতেছেন, কুকিং কাজ করতেছেন, এরকম প্রায় 13টা মতো মনে হয় 12টার মতো কাজ আছে। সেই কাজগুলো আসলে এই স্বীকৃতি না দেওয়ার মধ্যে একটা অবমূল্যায়ন করা সেটা করা হয়। আমরা যদি পরিচ্ছন্নতা কর্মী বা নিরাপত্তা কর্মী বা পরিবহন সেবা বা কুকিং এ যারা তারা যদি আসলে একদিন কাজ না করে, যে ভাই মনে বলতে বাতাসটা যে আসে সুযোগ করে সেটা আসলে আমাদের ঘরটা পরিষ্কার করার কারণেই হয়তো সেই জায়গা থেকে আসলে আমাদের মানে জীবনেই তো এই কাজগুলো আমাদের প্রতিদিনের জীবনে একটা আবশ্যিক কাজ। এই কাজগুলো ছোট করার কোনো সুযোগ নাই। আর এখানে আপনারা যেমন দুর্নীতির কথা বলছেন, প্রথমে নিয়োগের সময়ও দুর্নীতিটা হয়, যারা মিডিলম্যান তারা টাকা নিচ্ছে এবং যে আসলে বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যেতে পারতেছেন না তারও তো আসলে দিন শেষে ওই অবস্থা তাকেও হয়তো কোনোভাবে এমন জায়গায় হাসপাতাল এমন জায়গায় রেখে হচ্ছে তার জন্য সম্মান করছে। আমার মনে হয় যে আমাদের পুরো ব্যবস্থার মধ্যে থেকে এক ধরনের এই ঘুষ প্রদান বা ঘুষ নেওয়া বা টাকা পয়সা লেনদেন মানে আমার আয়ের বাইরে আমাকে যখন হাত বাড়াইতে হয় সেটা একটা নেশার মতো মানে আমাদের সমাজের মধ্যে ছড়ায় দেওয়া হচ্ছে। সেই মানে একটা যে আগে আমরা শুনলাম যে আফিম দেওয়া হতো বা মদ দেওয়া হতো, তারা দুই পক্ষ থেকেই সেটা চলে। আমার মনে হয় সেগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আর আপনাদের নীতিমালা নতুনভাবে করা এবং সুলতান ভাই বললেন, আমার সুলতান ভাইয়ের কাছ থেকে আমরা একটা দিশা পাবো। সবাইকে অনেক ধন্যবাদ বলার জন্য। তাহলে আমাদের আলোচনাটা এখানেই শেষ করি, কিন্তু আলোচনা শেষ হলো, কাজ কিন্তু শেষ হবে। কাজ অনেক ধরনের। আমরা কমিশনের কাছে আপনারা আপনাদের দুঃখ কষ্ট বেদনার কথা বললেন। অনেকের ব্যক্তিগত জীবনের বেদনা আছে, বঞ্চনা আছে, দুঃখ যন্ত্রণা সব আছে। এগুলো বলতে পারলে আরো ভালো হতো, কিন্তু সময়ের তো একটা সীমাবদ্ধতা আছে। সেটা বিবেচনা করে আমরা আপনাদের লিখিত বক্তব্যটা পেলাম। কিন্তু কয়েকটা বিষয় আমাদের মাথায় থাকবে এই কমিশনের পক্ষ থেকে, যে আপনাদের কাজটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, কিন্তু আমাদের চাকরিটা নিরবিচ্ছিন্ন নয়। আপনার বাসায় থাকে, আপনাদের যারা নির্বাচন কমিশনের ডাটা তৈরি করেন তারা ডাটা অন্তর্ভুক্ত করেন, কিন্তু নিজেদের চাকরির কোনো ডাটা নেই।
আপনারা সবার জন্য নিয়মিত পানি ব্যবস্থা করেন, কিন্তু আপনার নিয়মিত খাবার সংস্থানের জন্য যে চাকরিটা নিয়মিত থাকবে তা নাই। ধরুন সবচেয়ে বড় বঞ্চনা বাংলাদেশের মধ্যে যে একই প্রতিষ্ঠানে একই ধরনের কাজ করে সমান মর্যাদাও নাই, সমান নাই। আর একটা বিষয় হলো নারী, যেটা অমানবিক, যে একটা প্রতিষ্ঠানে কাজ করছে কিন্তু তার মাতৃত্বকালীন ছুটি। মাতৃত্ব তার জন্য একটা আতঙ্ক। মাতৃত্ব যেটা অধিকার হওয়ার কথা ছিল, মাতৃত্ব যেটা তার আনন্দ হওয়ার কথা ছিল, মাতৃত্ব যেটা তার মর্যাদা হওয়ার কথা ছিল, এটা তার আতঙ্ক। পিতা হতে ভয় পাচ্ছে, মা হতে ভয় পাচ্ছে। মানে একটা চাকরিজীবীকে কত অসম্মানের মধ্যে ফেলা যায়, কত ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলা যায়, এটা চিত্র হচ্ছে আপনারা এখানে তুলে ধরেছেন। আপনারা আরো বলতে পারতেন, কিন্তু আমরা আজকে সেই সময়টা দিতে পারলাম না। কিন্তু আমরা এটা মনে রাখি যে আপনাদের আজকের যে দাবিগুলো আপনারা দিয়েছেন, আরো যদি এর মধ্যে আপনাদের আরো কিছু বিষয় থাকে, আপনারা লিখিত আকারে এগুলো, যেহেতু 18 তলায় শ্রম সংস্কার কমিশনের দপ্তর আছে, আপনারা সেখানেও দাবিগুলো দিয়ে যেতে পারবেন। এই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কমিশনের রিপোর্টটা তৈরি করব। কিন্তু একটা জিনিস আবারও বলি, কমিশনের সদস্য হিসাবে দাবি গ্রহণ করছি, সাথে সাথে একজন ট্রেড ইউনিয়নের কর্মী হিসাবে বলি, দাবিটা লিখিত ভাবে দেওয়ার সাথে সাথে রাস্তায় আপনাদের থাকতে হবে। ফলে রাস্তার আন্দোলন এবং আবেদন করে বসে থাকলে যদি অলিখিত হতো, তাহলে স্মারকলিপি দিয়ে আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। সেটা হবে না, সেটাও একটু বিবেচনা রাখবেন। আপনাদের আন্দোলন আবার কমিশনকেও শক্তি যোগাবে, সেই দিকটা আপনারা খেয়াল করবেন। এখন আমি অনুরোধ করছি আমাদের কমিশন প্রধান, তিনি আপনার সমস্ত কথা শুনেছেন এবং তার ভিত্তিতে তিনি তার কথা বলবেন। আমাদের সঙ্গে কথা বলছেন কমিশন কমিশন প্রধান। অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে আমি আবারও কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা জানেন তো, একসময় সিনেমার জগৎটা ছিল নীলবাগ, তখন বিখ্যাত অভিনেতা ছিল, তার নাম জানেন তো, চার্লি চ্যাপলিন। বলা হয়ে থাকে যে নীলবাগ যুগের পরে যে সমাজ যুগ আসছে, যত অভিনেতা যত কাহিনী হয়েছে, ওই চার্লি চ্যাপলিনের কথা না বলার যে ভাষা, এবং সেটা নাকি অতিক্রম করতে পারেনি। আপনারা যারা এসেছেন, আপনাদের আশাই বলে যে আপনারা যারা বলতে পারেননি তাদের ভাষা কিন্তু আমরা বুঝি, এবং এটা যারা বলেছেন তাদের আমরা ক্ষমা চাচ্ছি যে আপনারা এত কষ্ট করে এসেছেন। তারপর আমরা 2 ঘন্টা থাকলাম, 1.5 ঘন্টা আমাদের কথা শুনলাম, এবং আমাদের সম্মানিত সদস্যরা যারা বলেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সমস্ত সর্বাত্মক চেষ্টা করব যাতে এই সুপারিশের প্রতিফলন হয়, যেটা আমি আগেও বলেছি, এবং এখনই যাতে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বা সমুদ্র দায়িত্বে বা অন্যান্য জায়গায় আমাদের বার্তাগুলো পৌঁছাতে পারি। আমি গণমাধ্যম কর্মীদের কাছে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে কমিশনের প্রত্যেকটা প্রোগ্রামে তারা আসতেছেন। আমি আজকে একটু অনুরোধ করবো যে আমাদের চাইতে যেন ওনাদের কথাগুলো বেশি প্রচার করেন। জানা দরকার, সরকারের যাতা জানা দরকার, নীতি নির্ধারকদের জানা দরকার যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, সরকারি দপ্তরে বৈষম্য বিদ্যমান, এবং সেই বৈষম্য এমন বৈষম্য যে একজন মেয়ে মাতৃত্বকালীন ছুটি পায়, সেই বৈষম্য এমন বৈষম্য যে মানুষের বিয়ে বন্ধ ভেঙে যায়। এটার অবসান করতে হবে। এটা আজকেই আমাদের সরকারকে জানা দরকার, জাতিকে জানানো দরকার। আমি প্রথমবার বলেছি, এবারও বলি যে এটা যে শুধু বৈষম্যর যে অঙ্গীকার, বৈষম্য নিরসনের যে অঙ্গীকার নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, এটা একদমই তার বিপরীতে সাংঘাতিক বিষয়, যে তাদের অধিদপ্তরগুলোতেই, তাদের দপ্তরগুলোতেই বৈষম্য রয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে আপনারা যে আন্দোলনগুলো করেছেন 17 আগস্ট থেকে, যে কয়েকদিন আপনারা রাস্তায় ছিলেন, এবং বলা হয়েছিল আমার যতদূর মনে পড়ে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে আপনাদের বিষয়গুলো সাবমিট করে দেন, তারা দেখবেন। সেই চলমানটা আপনারা যারা বলেছেন যে পরবর্তী টেন্ডার হওয়ার আগেই যাতে এটা সমাধান হয়, এবং কোনোভাবেই যেন আপনাদের এই দাবি সরকারের সর্বোচ্চ মহলে যেটা দিয়েছেন আপনারা, সেটা ফয়সালা হওয়ার আগ পর্যন্ত যেন কারোই নতুন টেন্ডার এবং নতুনভাবে কারো চাকরি না হয়, এটা আমরা পুলিশের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সুপারিশের আগেই এটা আমাদের সুপারিশ। আমরা খুব বেশি লম্বা করবো না, আপনারা সবাই বলেছেন যে বেদনার কথা, এবং আমরা সব জানি। এটা শুধুমাত্র যে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করছে ব্যাপারটা কিন্তু এরকম,
আমি এটা দেশের সমস্ত উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে, দেশের উন্নয়নকে একদম প্রশিক্ষিত দক্ষ জনশক্তি যারা বিদেশে গিয়ে আপনার স্মার্ট কার্ড নিয়ে আসতেছে, যারা কম্পিউটারে পারদর্শী, আবার একদম লোক যারা রাজনীতি 24 ঘন্টা পরিশ্রম করে সিকিউরিটি গার্ড হচ্ছে, আপনার বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত আছে, তারা একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে তাদের পেশাগত জীবন অতিবাহিত করতেছে। এটা কোনো মতেই একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থনীতিকে গতিশীল করার জন্য কাম্য হতে পারে। সুতরাং এটা একদিকে যেমন বৈষম্য তৈরি করতেছে, আরেকদিকে এটা চরমভাবে শ্রম আইন এবং মানবাধিকার আইনে লঙ্ঘন করতেছে। কারণ বাংলাদেশের শ্রম আইনেও স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করার কোনো বিধান নেই, এবং যে কাজের জন্য আপনি 3 মাসের বেশি কাজ করতেছেন, যে কাজ বছরের পর বছর করতেছেন, সে কাজটা স্থায়ী কাজ। সুতরাং এটা শ্রম আইনের লঙ্ঘন, এটা যে কোনো ভাবেই হোক বাংলাদেশের মানবাধিকারের লঙ্ঘন, অন্যান্য আইনের লঙ্ঘন, যেহেতু মাতৃবিকারের স্থিতির সাথে সম্পর্ক, এটা উৎসব উল্লাসের সাথে সম্পর্কিত, তাই না? আমরা এগুলোর সমস্ত কিছুর অবসান চাই। আমরা আপনাদের সাথে থাকবো এবং এই যে যাত্রা শুরু হয়েছে আমাদের সংস্কার রিপোর্টের মাধ্যমে, যেটা আমার সাংবাদিক সদস্যরা বলেছেন, আমরা সুপারিশ দেবো এবং সেই সুপারিশ নিয়ে এগিয়ে যাব। আপনাদের ব্যাপারটা আমরা এখন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনারা একজনে বেরোবেন এখান থেকে, হ্যাঁ, একজন আপনারা বেরোবেন না। আমাদের সম্মানিত কমিশনার, আমাদের জনসংযোগ কমিশনার তারা বেরোবেন। আমরা 2-3 মিনিট